যে যখন ক্ষমতায় গেছে একটা এলাকার চেয়ারম্যান, সে সবার সাথে বসে চা খায়, সিগারেট খায়, সবার প্রবলেম সে সলভ করে। একটা ভালো মানুষকে কিন্তু গ্রামের লোক চেয়ারম্যান করে, কিন্তু চেয়ারম্যান হওয়ার কয়েক মাসের ভিতরে উনি প্রাডো নিয়ে ঢাকায় শিফট করে। কন্টিনিউড বেসিস আমাদের দেশ থেকে আমরা অনেক মেধাবী সন্তান হারিয়েছি। কাউকে মার্ডার করা হয়েছে, কাউকে গুম করা হয়েছে, আমরা আর খুঁজে পাইনি, আর কাউকে বাংলাদেশে এনাফ অপরচুনিটি না দেওয়ার কারণে তারা বিদেশে চলে গেছে। এইটা একটা কন্টিনিউড প্রসেস। কোর্টের যে জরাজীর্ণ অবস্থা, আপনার আমাদের জজ সাহেবরা ওনারা তো দেখেন হাইলি এডুকেটেড পারসন, দে হোল্ড গুড অফিসার্স, কিন্তু ওনাদের ভালো গাড়ির ফ্যাসিলিটি, ভালো বাসার ফ্যাসিলিটি। সিস্টেমটা এমন ভাবে, ধরুন আমি একটা পলিটিশিয়ান যদি হইতে চাই, তাহলে আমার যে পন্থায় পলিটিশিয়ান হইতে হবে, আই থিঙ্ক ওইটাই করাপশনটাকে আরো প্রমোট করে। আমাদের সিস্টেম হচ্ছে ঘুণে ধরা কাঠ, এটাকে ভেঙে নতুন, আপনার যখন দরজায় ঘুণ ধরে, আপনার দরজাটা যখন রেখেছে 50% অকুপাইড, আপনি কিন্তু তখন ওটা চেঞ্জ করে নতুন দরজা লাগাবেন, আপনি ওই ঘুণে ধরা সিস্টেম রাখবেন না। আমাদের এখানে অনেকের গুড ইন্টেনশনস আছে, হ্যাঁ, কিন্তু কাজ করতে পারছে না। কেন পারছে না? বিকজ অফ দ্য সিস্টেম। এই যে জেন্ডার অল্টারিং অপারেশন অফ মাইনরস, এটা চেঞ্জ হবে এবং মেল ফিমেল ছাড়া অন্য কোনো জেন্ডার রেকগনাইজ করবে না। যে ইউ আর আ ফিমেল, ইউ আর আ ফিমেল ট্র্যাপড ইন আ ম্যানস বডি। আপনি কি করলেন? আপনি জেন্ডার অল্টারিং একটা অপারেশন করলেন, বাট দ্যাট অপারেশন অনলি ফোকাসেস অন ইউর লাইক জেনিটাল অর্গান। দিন কেমন ছিল? এটা ভালো ছিল, বিজি অ্যাজ অলওয়েজ। ওকে, আমি তো আই রান মাই ওন ল ফার্ম, তো উই হ্যাভ পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ। সো আমরা যেমন কোম্পানিও রিপ্রেজেন্ট করতেছি, আবার মানুষ অনেক রকম সমস্যা নিয়ে আসে, ফ্যামিলি ডিসপিউটস, ক্রিমিনাল ইস্যুস, ল্যান্ড ডিসপিউটস। তো আর স্পেশালি স্যাটারডে, আজকে স্যাটারডে আমাদের জন্য এক্সেপশনালি বিজি থাকে, বিকজ স্যাটারডে সবার ছুটি থাকে আর আমাদের চেম্বার খোলা থাকে। সো এভরিওয়ান কামস অ্যান্ড দে কাম উইথ দেয়ার ইস্যুস, প্রবলেমস, উই হ্যাভ টু গেট দেম রিজলভড। সো ভেরি টায়ারিং। ইউজুয়ালি কোন টাইপের ক্লায়েন্টস বেশি পাওয়া হচ্ছে? আমাদের তো মানে আমরা নামে একটা কর্পোরেট ল ফার্ম, বাট ইনফ্যাক্ট ঢাকার শহরে আমাদের চেম্বার বাড়িধারা ডিওএইচএস, তো রেসিডেন্সিয়াল এরিয়ার কাছাকাছি হওয়ার কারণে আমরা কোম্পানি ক্লায়েন্টের পাশাপাশি পার্সোনাল ক্লায়েন্টসও প্রচুর আসে। যেমন কারো ফ্যামিলি ইস্যুস থাকে, পিপল আর গোয়িং থ্রু ডিভোর্সেস, চাইল্ড কাস্টাডি ম্যাটার্স, আবার বিজনেস ইস্যুস, কমার্শিয়াল ট্রানজাকশনস, বড় বড় ক্লায়েন্টদের কন্ট্রাক্ট দেখে দেওয়া লাগে। সো মোটামুটি মানে অলমোস্ট এভরিথিং। সো সব সাইডেই আপনারা কভার করেন? আপনি পার্সোনালি নিজে সব সাইড কভার করেন নাকি ফার্ম কভার করেন? না, আমি তো আপনি জানেন আমাদের ল ফার্ম যেটা বিডিএলপি, ইটস এ পার্টনারশিপ ল ফার্ম। সো এখানে মোটামুটি অ্যাট এনি গিভেন টাইম 15 to 20 লয়ার্স থাকে। তো এদের এক একজনের এক এক দিকে স্পেশালাইজেশন। আই এম লাকি দ্যাট আই স্টার্টেড দ্য ফার্ম, বাট এখন তো ইট হ্যাজ গ্রোন বিয়ন্ড মি। সো এখানে যারা লয়ার আছে, দে অ্যাকচুয়ালি ডিসাইড হোয়াট দে আর গোয়িং টু প্র্যাকটিস, অ্যান্ড ওভাবে আসলে আমাদের মানে উই আর কোয়াইট ডাইভার্স। লয়ারদের যে প্রফেশনটা, লিগাল প্রফেশন, ইফ ইউ লুক ইনটু দ্য হিস্ট্রি অফ ইট, এটা কিন্তু একটা অ্যারিস্টোক্রেটিক প্রফেশন, সার্টেন পেডিগ্রি আছে, ছিল এটাকে একটা সার্টেন ক্লাস অকুপাই করে রাখছিল, এই লয়ার্স, জাজেস, নাইটস। এখনো কিন্তু বলতে গেলে আপনি তো ফরেন এডুকেশন না নিয়ে আসলে ওই মানে একটা সার্টেন পেডিগ্রি অফ লয়ারের ভিতরে কাউন্ট এমনও হন না। না, আই উইল রেসপেক্টফুলি ডিসএগ্রি। আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি দেখেন আমাদের জাজেসরা যারা আছে ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটি, হ্যাঁ, বাংলাদেশ থেকে, এবং পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা এরা কিন্তু অত্যন্ত মেধাবী হয়, কিন্তু এদের ব্যাপারে আরেকটা হিডেন ফ্যাক্ট হচ্ছে মোস্ট অফ দেম হেইল ফ্রম ভেরি পুয়ার ফ্যামিলিজ, আন্ডার ডেভেলপড ফ্যামিলিজ। তো তারা কিন্তু এখন আমাদের জুডিশিয়ারি বলেন, আমাদের অনেক সিনিয়র লয়ারদের ভিতর থেকেও তো জাজ হয়। সো আপনি যদি দেখেন যে ফরেন এডুকেশনের থেকে আমাদের লোকাল এডুকেশনও এখন অনেক এগিয়ে গেছে, অ্যাটলিস্ট ইন টার্মস অফ আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে যে লটা পড়ানো হয়। আবার প্রাইভেট ইউনিভার্সিটি কিছু আছে যেমন ব্র্যাক, নর্থ সাউথ, এদের এখানেও কারিকুলামটা ফ্যান্টাস্টিক আমার মনে হয়। তো আমাদের এখানে এডুকেশনের দিক থেকে বাংলাদেশে একটা সাইলেন্ট রেভলিউশন হয়ে গেছে। হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটি এডুকেশন সবার রিচে নাই, বাট পাবলিক ইউনিভার্সিটিতে আপনি মেধাবী হলে যেহেতু চান্স পেতে পারছেন, সেখানে কিন্তু টাকা পয়সার জোর লাগতেছে না। সো অনেক জাজেস এবং ব্রিলিয়ান্ট লয়ার্স, they have come from very poor families and they are doing quite well. So বাংলাদেশে আমরা এখন বলতে পারবো না যে লটা কমপ্লিটলি অ্যারিস্টোক্রেসিতে এখনো সাবমার্জড আছে, কিংবা আগে পেডিগ্রিটা লাগে। হ্যাঁ, ছিল, এখন নাই। আগে তো মানুষ মানে ভালো ইয়েতেও বিলেত ফেরত লয়ার একটা ইয়ে ছিল। আপনি দেখেন আমাদের যে প্রফেশন, আমাদের প্রফেশনে আপনার একটা ভালো স্যুট পরতে হয়, একটা ভালো শার্ট পরতে হয়, we need to have প্রেজেন্টেবল হতে হয়। হ্যাঁ, আমাদের একটা সার্টেন ড্রেস কোড আছে। এই ড্রেস কোডটা কিন্তু আপনার আই মিন ইফ ইউ আর লুকিং ব্যাক 200 years from now, কয়জন একটা কমপ্লিট স্যুট অ্যাফোর্ড করতে পারতো? কয়জন
মানুষ তো স্যান্ডেলই পড়তে পারতো না, স্যান্ডেল অ্যাফোর্ড করতে পারতো না 60-70 ইয়ার্স আগে আমাদের দেশের লোকজন। সো সেখানে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাজ আ সোসাইটি উই হ্যাভ মুভড ফরওয়ার্ড অ্যান্ড উই হ্যাভ ডিসাইডেড যে না, আমরা সবাই মানে এখন সবাই ইকুয়াল অপরচুনিটিতে বিশ্বাস করে। এভরিওয়ান ওয়ান্টস টু টেক আ শট এট দ্য মুন, অ্যান্ড আই লাভ দিস নিউ ফেনোমেনন, আই লাভ দিস নিউ অ্যাটিটিউড। সো হ্যাঁ, আমি মোটামুটি আই হ্যাভ কাম ফ্রম আ ওয়েল অফ ফ্যামিলি, বারেট ল করে আসছি লন্ডন থেকে। বাট আমি মনে করি যে আমি যদি বারেট ল নাও করতাম, আমি যদি মেধাবী হতাম, এবং আমি যে মেধা মনন নিয়ে বারেট ল পাস করছি, আমি যদি বাংলাদেশে থেকেও বাংলাদেশে ল পড়ে যদি বাংলাদেশে অ্যাডভোকেট হতাম কিংবা যদি জুডিশিয়ারি দিয়ে জাজ হতাম, আমার মনে হয় না যে খুব বেশি একটা পার্থক্য হইতো। কারণ ইটস অল ইন দ্য মেন্টালিটি, রাইট? একটা মানুষের মানে আই হ্যাড টু ওয়ার্ক ভেরি হার্ড regardless of my education. I had to work very hard, exceptionally hard to be in this position right now. And আপনাদের ক্ষেত্রে একটাও জিনিস আছে যে আপনাদের তো আপনাদের মেইন প্র্যাকটিসের যখন শুরু করেন তখন মেইনলি আপনারা মেইন শিখেন, রাইট? That's when you actually learn. Yes, obviously. I mean, একজন লয়ার মানে আমরা মেইন স্ট্রাগল শুরু হয় বিয়ের পর থেকে। We are very humble. This is a profession where you have to be humble. Like you have studied from one of the top universities in the world, does not matter. আপনাকে প্রফেশনে ঢোকার আগে পিপলেজ করতে হবে, and once you have done পিপলেজ, then যে মানে প্রসেসটা শেষ সেটা না। পিপলেজ কি? পিপলেজ হচ্ছে যখন ইটস অ্যাপ্রেন্টিসশিপ। আচ্ছা, ও কারো আন্ডারে আগে থেকে আপনাকে কাজটা শিখতে হবে, কারণ টেক্সট বুক ল ইজ ওয়ান থিং, ল ইন প্র্যাকটিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। পিপলেজ ইন্টার্নশিপ এটা কতদিন করা লাগে? এটা মানে আমাদের বার কাউন্সিল অর্ডিন্যান্স, আনুমানিক না। বিষয়টা হচ্ছে যে যারা বারেট ল করে আসে, ফর এক্সাম্পল আমার মতো, আমাদের লোয়ার কোর্টে পরীক্ষা দেওয়ার জন্য আর পিপলেজ করা লাগে না। ওকে, লাগে না। আবার আমরা যখন হাইকোর্টের পরীক্ষা দেই তখন আমাদের কিছু এক্সামশন আমরা পাই, বিকজ উই আর ব্যারিস্টার্স। আচ্ছা, আর যদি ব্যারিস্টার না হইতাম, বাট কিন্তু পিপলেজ করা লাগে, আর যদি ব্যারিস্টার না হইতাম তাহলে মিনিমাম পিপলেজ রিকোয়ারমেন্ট হচ্ছে 6 মাস টু এন্টার দ্য প্রফেশন। কিন্তু আমি এটা নিয়ে হাসলাম কেন একটু, কারণ এটা আসলে লতে বলা আছে 6 মাস, 6 মান্থস, কিন্তু 6 মাসের জিনিসটা আসলে সীমাবদ্ধ না। এটা দিস ইজ আ লাইফ লং প্রফেশন। বাট এটা রিয়েলিস্টিকলি কয়দিন করতে হয় যার ধর ব্যারিস্টারি করা নাই? আমি তো মনে করি আমি এখনো জুনিয়রশিপ করছি, অর্থাৎ পিপলেজ চলছে, আমাদের লাইফটাই পিপলেজের। মানে হ্যাঁ, আমার ল ফার্ম আছে একটা, আমি একটা ল ফার্মে বসছি, আই এম আ ম্যানেজিং পার্টনার কিংবা আমি পার্টনার, আমার আন্ডারে লয়াররা কাজ করছে, ওরা যেমন আমার কাছ থেকে শিখছে। আমি যখনই কোর্টে যাচ্ছি আমি প্রতিনিয়ত আমার যারা বারের সিনিয়র আছে, মেন্টরের কাছে যাচ্ছেন, সিনিয়র কলিগ যারা আছে তাদের কাছ থেকে শিখতে হচ্ছে। আবার আমাদের যারা জাজেস আছেন, অনারেবল জাজেস, ওনাদের কাছ থেকে আমরা রেগুলারলি শিখছি। মনে করেন সারা সপ্তাহ একটা ম্যাটার নিয়ে প্রিপেয়ার করলাম, রিসার্চ করলাম, খুব কনফিডেন্ট, একদম পারফেক্ট বুলেট প্রুফ একটা আর্গুমেন্ট রেডি করলাম। কোর্টে যাচ্ছি, কোর্টে গেলাম, এবং আমি শিওর আমি রিলিফ পাচ্ছি, কারণ আমি তো ভুল হইতে, আই ক্যানট বি রং, আই হ্যাভ গিভেন সো মাচ, আই হ্যাভ পুট সো মাচ ওয়ার্ক ইনটু ইট। ইট টেকস 10 সেকেন্ডস। মুখ খোলার পরে দেখা গেছে 10 সেকেন্ডের ভিতরে জজ সাহেব এমন একটা কথা বলে কিংবা এমন একটা প্রশ্ন করে, কিংবা আমার আদার সাইডের লার্নেড কলিগ উনি হয়তো এমন একটা কাউন্টার আর্গুমেন্ট দেয়, একটা পয়েন্ট দেয়, হুট করে আমার মনে হয় যে আমি তো মানে দুনিয়ার সব থেকে বোকা ব্যক্তি। সো এই প্রফেশনে শেখার কোনো শেষ নেই। ট্রু। এন্ড আপনাদের অনেক পড়ার পরে থাকতে হয়, চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি। আই মিন ইফ ইউ হ্যাভ টু সার্ভ ইউর ক্লায়েন্টস রাইট, আপনার যদি আপনার ক্লায়েন্টদেরকে যারা পিপল হু আর রিলাইং অন ইউ, তাদের জন্য যদি ইউ হ্যাভ টু ডু দ্য রাইট থিং, ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্য রাইট থিং, আপনাকে পড়ালেখার ভিতরেই থাকতে হবে। কারণ আমরা মানে ল ইজ আ লিভিং ব্রিদিং থিং, কিন্তু ল এমন কিছু না যে 1000 ইয়ার্স আগে আমাদের অ্যানসেস্টার্সরা এটা করে দিয়ে গেছে অ্যান্ড ওটাই ফলো করলে হবে, বিষয়টা এরকম না। ল ইজ অলওয়েজ ইভলভিং। এটা থেকে একটা জিনিস মনে পড়লো যে আমরা তো আমাদের লগুলা ব্রিটিশ দেশ থেকে পাইছি, রাইট? ওদের ল আর আমাদের ল তো এখন আর সেম নাই, ওরা অনেক আগে গেছে, আমরা কেন আগাইতে পারলাম বলা যায়। এগেন আমি বলবো না যে ওরা আগে গেছে আমরা আগে যাই নাই, কারণ আমরাও আগাইছি। আপনি যদি দেখেন যে ব্রিটিশ ল বলেন কিংবা আমেরিকান ল বলেন, ইয়েস দে হ্যাভ ইভলভড মোর উইথ টাইম, whereas আমাদের এভলিউশনটা অতটা হয় নাই। কিন্তু এর মানে না কোনো লিগ্যাল সিস্টেমই পারফেক্ট না, কোনো লিগ্যাল সিস্টেম পারফেক্ট না। তো আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি, আপনি যে অ্যাঙ্গেলটাতে আপনি কথা বলছেন, ওটা যদি আমি জবাব দিই তাহলে আমি বলবো যে আমাদের দেশে রাইট ল মেকার্স ছিল না। আমাদের দেশে যারা আমলা, যারা বিভিন্ন মন্ত্রণালয়ের ড্রাফটিং এর কাজগুলো করেছেন, আইন প্রণয়নের সাথে যারা জড়িত, তাদের আসলে অনভিজ্ঞতা, এবং তাদের দেখা গেছে যে আপনার
কম দূরদর্শিতা, অর্থাৎ not being able to see what's going to happen in 50 years. People have just considered the problem for today and they have found out a solution. এইভাবে ল হয়েছে আমাদের এখানে সবসময়। আর আরেকটা জিনিস যে ব্রিটিশদের যে পেনাল কোড, সিআরপিসি, সিপিসি, এই জিনিসগুলো আমরা কখনোই মানে we could not go back to the blackboard and start over. ওই সাহসটা আমাদের হয় নাই অ্যাজ আ নেশন, জাতি হিসেবে। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে একজনকে আমি কনসাল্ট করছিলাম অ্যান্ড ওনার ইস্যুটা খুব সিম্পল, মানে আমাদের এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখা গেছে যে ধরনের লাইফস্টাইল আমরা লিড করি, যে ধরনের আইডিওলজি আমরা ধারণ করি, সেইখানে ওনার যে ক্রাইমটা, অ্যালিজেড ক্রাইম, উনি যে ওনার এগেনস্টে যে কমপ্লেনটা আসছে এটা খুব সিম্পল, কিন্তু আমাদের পেনাল কোডটা 1860-তে হওয়ার কারণে এবং ওনার এগেনস্টে যে অফেন্সের কমপ্লেনটা আসছে এটা 1860-র পর আর অ্যামেন্ডমেন্ট না হওয়ার কারণে ওনার একটা খুব ছোট একটা, যদি প্রুভেনও হয় যে উনি অফেন্সটা করছেন, ওনার শাস্তিটা অনেক বড় হবে। অথচ এর থেকে বড় বড় অপরাধ করে মানুষ আরো কম শাস্তি পাচ্ছে। বাট এইগুলা কি, এইসব জিনিসগুলো কি ইউজুয়ালি করা হয়, মানে এনফোর্স করা হয় এই টাইপের আউটডেটেড লসগুলা? দেখেন, লটা একটা স্পিনিং হুইল, ওয়ান্স ইট স্টার্ট স্পিনিং it has to go through all the loops, it cannot just stop. So এরকম একটা, if there is a law and someone decides to prosecute you under it, যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিই, ধরেন আমাদের পেনাল কোডে সেকশন 510 আই গেস, ওখানে আপনি যদি পাবলিকলি ইনটক্সিকেটেড, অর্থাৎ ধরেন আপনি মদ্যপ অবস্থায় অ্যালকোহল কনজিউম করে আপনি দেখা গেছে যে পাবলিকলি ইনটক্সিকেটেড, ওটাতে আপনার শাস্তি হচ্ছে 24 ঘন্টা, আপনাকে ধরে 24 ঘন্টা রাখতে পারে, আপনার 24 ঘন্টা শাস্তি হতে পারে। আবার একই অফেন্স আমাদের যেটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ওখানে একই অফেন্সের জন্য আপ টু 1 year পেনাল্টি আছে। ওকে, সো ইউ সি দিস, মানে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইজ অনেক বিষয়ে আমাদের দেয়ার ইজ মাল্টিপল অপশনস অফ প্রসিকিউশন। একই জিনিস অনেকগুলা ল দেখা যাচ্ছে কভার করছে। এটা কেন হচ্ছে? কারণ ল মেকাররা দে আর নট অ্যাওয়্যার, কিংবা ওনারা যখন লটা বানাচ্ছে ওনারা পলিটিক্যাল ইন্টারেস্ট কিংবা ওনাদের পার্টি এজেন্ডা, ওনাদের দেখা গেছে যে মানে সেলফ বিলিফ, এই জিনিসগুলোতে ওনারা বেশি ফোকাস করছে। আমি একটু মানে অফ টপিক চলে যাচ্ছি, কিন্তু আপনি দেখবেন ফর এক্সাম্পল আমাদের এই যে 5ই অগস্টের পরে একটা জিনিস নিয়ে খুব কথা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 70। আর্টিকেল 70টা হচ্ছে যে আপনি যদি ফর এক্সাম্পল XYZ এর ব্যানারে ভোট করেন, ইলেকশন করেন, and your party comes to power, you cannot then, and you become an MP, আপনি আপনার পার্টির কোনো বিলের এগেইনস্টে ভোট দিতে পারবেন না। এটা কিন্তু দেখেন আপনার US লেজিসলেচারে হচ্ছে না, ব্রিটিশ লেজিসলেচারে হচ্ছে না। জাস্ট বিকজ ইউ আর অ্যাফিলিয়েটেড উইথ ওয়ান পার্টি ডাজ নট মিন যে সব মেন্টালিটির সাথে আমি একমত থাকব। এবং কোনো একটা আইন যদি আপনার মনে হয় যে দিস ইজ নট ইন দ্য ইন্টারেস্ট অফ মাই কনস্টিটিউয়েন্সি অর দিস ইজ নট রাইট ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ইভেন ইফ ইট ইজ ইন্ট্রোডিউসড বাই মাই পলিটিক্যাল পার্টি, আমি ওটাকে অপোজ করতে পারি, ওটার এগেইনস্টে ভোট দিতে পারি। দিস ইজ সর্ট অফ আ পার্টি ফার্স্ট মেন্টালিটি দেন আ পিপল ফার্স্ট মেন্টালিটি। হ্যাঁ, এখানে এটা মানে অনেকবার এই প্রভিশনটা অ্যামেন্ড করার কথা বলা হয়েছে, এখনো আই গেস হাইকোর্টে একটা রিট পিটিশন এটা নিয়ে চলছে, যদিও ওটার কারেন্ট প্রোগ্রেস আমি জানি না। তো এই ধরনের কনস্টিটিউশনাল প্রভিশন এবং এই ধরনের লজ বাংলাদেশে থাকার কারণে লটা ইভলভ করতে পারে নাই। কারণ আমাদের দেশের যে ইলেকটোরাল সিস্টেম, আ পার্টি মাস্ট হ্যাভ more than 50% of the votes. I mean, not more than 50%, but they must have majority. Right? They must have majority to go into power. তার মানে সে যখন মেজরিটি পাচ্ছে পার্লামেন্টে, তাদের নিজেদের মেম্বাররা যদি ভোট দিতে না পারে ওইটার এগেইনস্টে, তার মানে হোয়াট এভার মানে কি মানে যখন মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ, বাট হোয়াট এভার স্টুপিড আইডিয়াস দে ক্যান কাম আপ উইথ, দে উইল অটোমেটিক্যালি গেট এন্ডোর্সমেন্ট। কারণ আপনি জানেন প্রেসিডেন্টের আবার যেটা হচ্ছে অ্যাসেন্ট দেয়ার পাওয়ার, ওইটা তো প্রেসিডেন্ট ইজ জাস্ট অর্নামেন্টাল। ওনার কাজ হচ্ছে জাস্ট রাবার স্ট্যাম্পিং করা। ওনার কাছে গেলে হ্যাঁ উনি রিকনসিডার করতে ফেরত পাঠাতে পারে পার্লামেন্টে, বাট হি ক্যানট অ্যাকচুয়ালি গিভ অ্যান ইনপুট অর মানে হি ক্যানট রিফিউজ টু সাইন আলটিমেটলি। তো এটাই হচ্ছে। তো আপনার যে প্রশ্নটা, ওটার উত্তর এটাই যে ওরা পারছে, ব্রিটিশরা পেরেছে ওদের লটাকে বেশি ইভলভ করতে, মডার্ন করতে, আমরা পারি না। কারণ আমাদের এখানে ওই যে, আর আমাদের তো পার্টিতেও 1% মেন্টালিটি। আরও একটা অনেক ব্যাপার আছে যে আমরা সোর্ট অফ ওই ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত হয়তো রিসেন্টলি আমরা একটু ইন্ডিপেন্ডেন্ট হওয়া শিখতেছি বা একটু বোঝা শিখতেছি, বাট আই ফিল তখন থেকে আমরা একটা ঘোরের মধ্যে ছিলাম। আই উইল এক্সপ্লেন।
47 থেকে 71 পর্যন্ত একরকম ঘুরেছিলাম আমরা, আমাদের পপুলেশন এডুকেটেড ছিল না, আমাদের অনেক ল্যাকিংস ছিল। 71 হওয়ার পরে আমাদের সব স্মার্ট পিপলদের মেরে দেওয়া হয়, রাইট? নেক্সট জেনারেশন অফ স্মার্ট পিপল আসতে আসতে আরও 10-15 বছর লেগে গেছে, তার মধ্যে অনেকটা ক্ষতি হয়ে যায় দেশের। ইনিশিয়ালি 2000s পরে আই ফিল আমরা একটু এডুকেটেড হওয়া শুরু করছি, আর রিসেন্টলি ধরেন আমরা আরও খুলে কথা বলা শুরু করতেছি, রাইট? অনেক কারণেই। সো আই ফিল আমরা একটা আজীবন একটা ঘোরের মধ্যে ছিলাম, আমরা ঠিক মতন কথা বলতে পারি নাই যে আমরা আসলে আমাদের কি করা উচিত, কি দরকার, কোথায় কোথায় কি নিড আছে। আমরা বিভিন্ন ফোর্সেসের আন্ডারে বা ফোর্সেসের ন্যারেটিভসে চলতেছিলাম। আই ফিল বাংলাদেশি হিসেবে আমাদের নিজেদের একটা ন্যারেটিভ বা আমরা সোর্ট অফ একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে ভুগি, যে আমরা আসলে কি, আমরা কি একটা দেশ যেটা বাংলা ভাষার দেশ, নাকি আমরা একটা মুসলিম দেশ, নাকি আমরা একটা ইন্ডিয়ারই একটা একটা ফর্মুলেটেড একটা কান্ট্রি, না আমরা পাকিস্তানের ফর্মুলেটেড একটা কান্ট্রি, না আমরা একটা আইডেন্টিটি ক্রাইসিস আই ফিল সোর্ট অফ একটা ভুগি, এবং এখন তো আরও ভুগতেছি। এটা আসলে কি আপনার কথাটা ঠিক আছে, আমিও এই এক্স্যাক্ট ফ্রেজটা ইউজ করি যে আমরা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি, কিন্তু ইট গোজ অ্যাকচুয়ালি ডিপার দ্যান দ্যাট। ইউ সি, আমাদের 71-এ এবং তারপরে 74-এ আমরা অনেক, এবং এখন পর্যন্ত অন আ কন্টিনিউড বেসিস আমাদের দেশ থেকে আমরা অনেক মেধাবী সন্তান হারিয়েছি। কাউকে মার্ডার করা হয়েছে, কাউকে গুম করা হয়েছে, আমরা আর খুঁজে পাইনি, আর কাউকে বাংলাদেশে এনাফ অপরচুনিটি না দেওয়ার কারণে তারা বিদেশে চলে গেছে। এইটা একটা কন্টিনিউড প্রসেস। কিন্তু তাদের পরেও যারা ছিল তারা কম মেধাবী না, বাট উই হ্যাভ বিন ফেইলড বাই দিস মেধাবিজ কনসিস্টেন্টলি। যে যখন ক্ষমতায় গেছে, একটা এলাকার চেয়ারম্যান, সে সবার সাথে বসে চা খায়, সিগারেট খায়, সবার প্রবলেম সে সলভ করে। একটা ভালো মানুষকে কিন্তু গ্রামের লোক চেয়ারম্যান করে, কিন্তু চেয়ারম্যান হওয়ার কয়েক মাসের ভিতরে উনি প্রাডো নিয়ে ঢাকায় শিফট করে, তখন প্রাডো গাড়ি ড্রাইভ করে ফ্যামিলি ঢাকায় পাঠায় দেয়। কয়েক বছর পর হয়তো এটা চেয়ারম্যান না হয়ে যদি দেখা গেছে যে মন্ত্রী, এমপি, মিনিস্টার হয়, তাদের পুরো ফ্যামিলি বিদেশে মাইগ্রেট করে দেয়। সো বিষয়টা হয়েছে যে উই হ্যাভ বিন সাবজেক্টেড টু কন্টিনিউড ব্রিচ অফ ট্রাস্ট বাই আওয়ার লিডার্স। যাকে বিশ্বাস করছি সেই বিশ্বাসঘাতকতা করছে, রিগার্ডলেস অফ হুইচ পার্টি উই হ্যাভ সাপোর্টেড। এটা কিন্তু নট লিমিটেড টু ওয়ান পার্টি আর টু পার্টি। আমাদের তো সোর্ট অফ মেন্টালিটি হয়ে গেছে যে টু চুজ দ্য লেসার ইভিল, বাট আমরা কিন্তু জানি এখানে ইভিলটা আছেই, থাকবেই, থেকেই যাচ্ছে, থেকেই যাবে। তো ওটা হচ্ছে আপনার সিক্রেট, যে আমরা যে মেধাবী লোক আনি নাই তা না, কিংবা মেধাবী লোক নাই বলে, কিংবা আমরা শুধু ঘরের ভিতরে ছিলাম, আমাদেরকে ঘরের ভিতর রাখা হয়েছে। আমাদের দেখেন যতগুলা ন্যাশনাল লিডার, সবাইকে ইন্ডিভিজুয়াল পার্টিগুলা দে কাইন্ড অফ ওন দেম, তাদেরকে নিয়ে পলিটিক্স করে, করে তাদের ইমেজটা আমাদের মনে, আমাদের পরের জেনারেশন তাদের মনে বিষয় তুলছে টু আ সার্টেন পয়েন্ট দ্যাট উই স হোয়াট উই স আফটার 5th of August। এটা কিন্তু 1-2 দিনের, এটা কিন্তু শুধু কোটা মুভমেন্টের রেজাল্ট না। 5th August অনেক কালমিনেশন, এবং এটা অনেকে বলতেছে কালমিনেশন অফ 16 years of fascism. It's not just 16 years of fascism, it's a culmination since the late 80s. সবকিছুরই তো একটা সবার একটা টলারেন্স লেভেল থাকে। আনফর্চুনেটলি আমাদের অ্যাজ আ নেশন আমাদের টলারেন্স লেভেলটা অনেক হাই। আমাদের টলারেন্স লেভেলটা যদি আর একটু লো হইতো, আমরা হয়তো আরো আগেই একটা চেঞ্জ দেখতাম। এখনো যে চেঞ্জ খুব দেখছি তা কিন্তু না, ঠিক আছে? আমরা যে ধরনের চেঞ্জ আশা করছিলাম সে ধরনের চেঞ্জ আমরা দেখি নাই। বাট আজকের টপিক তোটা না, যেহেতু আমরা ওইটা নিয়ে বলছিলাম যে লটা কেন ডেভেলপ হয় নাই। আপনি শুধু 5th of August পরের বাংলাদেশ দেখেন। 5th of August আগে যে প্রমিস ছিল, 5th of August পরে আমরা দেখলাম যে আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিলেন, তারা অনেকেই 5th of August আগে বলছে যে দিস কনস্টিটিউশন ইজ নট অপারেবল, দিস কনস্টিটিউশন ইজ নট ওয়ার্কেবল, এটা না সেটা না, কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে, এখন অনেকে বলছে। কিন্তু ওনারা এই কনস্টিটিউশনের আন্ডারে যেই প্রেসিডেন্টের কাছে শপথ নিলেন। সো বিষয়টা এরকম, ইফ ইউ ওয়ান্ট রিয়েল চেঞ্জ ইউ হ্যাভ টু পুট ইন রিয়েল অ্যাকশন। বা আমিও এটা কয়েকবার চিন্তা করছি যে আমাদের কি কারেন্ট সিস্টেমে ইস্যু আছে, এই সিস্টেমটা তো আমাদের ক্রিয়েটেড না, অবভিয়াসলি আমরা অ্যাডপ্ট করছি একটা জায়গা থেকে। তো ডু ইউ থিঙ্ক যে ফর এক্সাম্পল আমি এটা ভাবতেছিলাম যে whenever someone becomes a politician, I feel the সিস্টেমটা এমনভাবে, ধরুন আমি একটা পলিটিশিয়ান যদি হইতে চাই, তাহলে আমার যে পন্থাই পলিটিশিয়ান হইতে হবে, আই থিঙ্ক ওইটাই করাপশনটাকে আরও প্রমোট করে। সো ওই যে ফর এক্সাম্পল আমি একটা শর্ট এক্সাম্পল দিই, আমার যদি ক্যাম্পেইন করতে হয়, আমি পলিটিক্সে দাঁড়াবো, আমার ক্যাম্পেইন করতে হচ্ছে, আমার ক্যাম্পেইনসের জন্য ফান্ড পাবো কোথা থেকে? আমাকে অবভিয়াসলি কেউ আমাকে কোনো একটা বড় বিজনেস আমার প্রতি আমাকে টাকা দিবে, রাইট, ফর ক্যাম্পেইনিং অ্যান্ড স্টাফ। বাট এটা সে ওই অমুক XYZ বিজনেস আমাকে কেন টাকা দিবে?
নিশ্চয়ই তার কোনো এজেন্ডা আছে, নাহলে সে কোটি কোটি টাকা কেন দিবে? সো আমি যখন পাওয়ারে আসবো ওই ক্যাম্পেইনের টাকা দিয়ে, তাহলে অবভিয়াসলি আমার একটা অ্যালিজেন্স চলে আসলো। সো ডু ইউ নট থিঙ্ক যে এই সিস্টেমটা একটু প্রবলেমেটিক? সিস্টেম তো ভাই অফকোর্স প্রবলেমেটিক। সিস্টেম শুধু প্রবলেমেটিক না, আমাদের সিস্টেম হচ্ছে ঘুণে ধরা কাঠ। এটাকে ভেঙে নতুন, আপনার যখন দরজায় ঘুণ ধরে, আপনার দরজাটা যখন দেখেছে 50% অকুপাইড, আপনি কিন্তু তখন ওটা চেঞ্জ করে নতুন দরজা লাগাবেন। আপনি ওই ঘুণে ধরা সিস্টেম রাখবেন না। আমাদের এখানে অনেকের গুড ইন্টেনশনস আছে, হ্যাঁ, কিন্তু কাজ করতে পারছে না। কেন পারছে না? বিকজ অফ দ্য সিস্টেম। আপনি সিস্টেমটা দেখেন, আমাদের সিস্টেমে আপনি যদি পলিটিক্সে আসতে চান, আপনাকে মোটামুটি সার্টেন কিছু ফ্যামিলি মেম্বার হতে হবে, আপনাকে সার্টেন কিছু কাজ করতে হবে, সার্টেন কিছু কথা বলতে হবে। এখানে মেধা কিংবা ট্যালেন্ট কোনো জায়গা নেই, এটার কোনো জায়গা নাই। এই যে আমি আর আপনি কথা বলছি, বিদেশে কিন্তু দেখা যাবে যে, বিদেশে মানে সব দেশ তো আর না, ধরেন আপনি ইউকের এক্সাম্পল টানছেন একটু আগে, ইউকের এক্সাম্পলে যান, মার্গারেট থ্যাচার দেখেন, আপনি টনি ব্লেয়ার দেখেন, আপনি দেখেন ওদের কারেন্ট প্রাইম মিনিস্টার, লাস্ট প্রাইম মিনিস্টার, চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার, আপনি বারাক ওবামার দিকে তাকান, হিলারি ক্লিন্টন দেখেন ইউএসের, you will find one thing in common. Most of these leaders are highly educated from Harvard, Cambridge, Oxford. ভালো পেডিগ্রির। আপনার LCE. Most of them are lawyers. They have actual practicing experience. Kamala Harris, উনি হেরে গেছে, but she was a prosecutor. আচ্ছা, she actually worked with criminals. She actually worked in the legal system. তো আপনি এখন আমাকে বলেন, যে লোক ইটের ভাটা করে, আপনার উইথ অল ডিউ রেসপেক্ট টু হিম, কিন্তু উনি ইটের ভাটা করছে, ওনার এডুকেশন লেভেল অলমোস্ট জিরো, উনি প্রচুর টাকা পয়সা কামাইছে, অ্যান্ড দ্যাট টেকস আ সার্টেন অ্যামাউন্ট অফ পেডিগ্রি। ইয়েস, ট্যালেন্ট আছে, ডিফারেন্ট টাইপ অফ এডুকেশন, বিজনেস। বাট হাউ উইল হি নো হোয়াট লজ টু ভোট অন অ্যান্ড হাউ টু মেক নিউ লজ অ্যান্ড রুলস দ্যাট উইল ওয়ার্ক ফর দ্য কান্ট্রি? এটা সম্ভব নয় পজিশন থেকে ওনার। তো আমাদের সিস্টেমের সমস্যাটা হচ্ছে টুফোল্ড। একটা হচ্ছে দ্য কোর সিস্টেম, দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য লজ দ্যাট আর ইন প্লেস। এখানে দেয়ার ইজন্ট এনাফ টুল টু ফিল্টার আউট দি ব্যাড ফ্রম দি গুড। আর সেকেন্ড সিস্টেম হচ্ছে আমাদের মেন্টালিটি এবং আমাদের পলিটিক্যাল অ্যালায়েন্স। আপনি দেখেন, আমি উত্তরায় থাকি, 5ই আগস্টের পর থেকে কয়দিন খুব আপনার মোটরসাইকেল নিয়ে মহড়া চললো একটা সার্টেন পলিটিক্যাল পার্টির। এই যে আমাদের মেন্টালিটিটা, এবং এখনো চলতেছে চাঁদাবাজি। আপনার ইটস জাস্ট, আগে এক চাঁদাবাজ ছিল, আমি এটা বলছি, প্রবলেম যায় নাই, হাত বদল। এখন দেখেন, মজার কথা হচ্ছে টপ ডাউন থেকে ওরা শেক ডাউন করবে না। কেন করবে না? কারণ আলটিমেটলি দে নিড দিস সাপোর্ট টু কাম ইনটু পাওয়ার। ওই সাহসটা কারণ নাই যে আমরা, দেখেন, আপনি দেশের পরিবর্তন করতে গেলে আগে ঘরে পরিবর্তন করতে হবে। আপনি ঘরের ভিতরে আইন মানতেছেন না, আপনি ঘরের ভিতরে আপনি ঘর গোছান না, ঘর নোংরা করে রাখেন, আপনি আপনার ওয়াইফকে সম্মান করেন না, আপনার বাচ্চাদেরকে আপনি বেসিক হিউম্যান রাইটস দিচ্ছেন না, তাদের খাওয়াচ্ছেন না, এডুকেশন দিচ্ছেন না, আপনি যে দেশের জন্য দশের জন্য কাজ করতে পারবেন না। আমাদের কি হয়? আই ক্যান বি রং অ্যান্ড আই নো, এটা হয়তো আপনার অনেকেই আমার সাথে ডিসএগ্রি করবে, অনেকে হয়তো নেগেটিভ কমেন্টও করবে, বাট দ্য ট্রুথ ইজ দ্যাট আপনি এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় যান, পার্টি অফিসগুলোতে রাত 10টা-11টা পর্যন্ত একটা মানুষ পার্টি অফিসে কি করবে? পার্টি অফিসে তারা কেন ক্যারাম বোর্ড খেলবে? পার্টি অফিসে তারা কেন আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটাবে? নেতার পিছন পিছন কেন ঘুরবে? তারা দেশের কাজ করবে। যে লোক রাত 12টা পর্যন্ত পার্টি অফিসে ক্যারাম বোর্ড খেলে, সে তার ফ্যামিলিকে ইগনোর করছে, তার ঘর ঠিক নাই। যার ঘর ঠিক নাই, আমি বিশ্বাস করি না সে ক্ষমতায় আসলে সে আমার ঘর ঠিক করবে কিংবা সে আমার জন্য ভালো কিছু করবে। জর্ডান পিটারসন কি চিনেন? সো হি গেভ দিস স্টেটমেন্ট যে দুনিয়া ক্লিন করতে যাওয়ার আগে আগে নিজের বিছানাটা ঘুম থেকে উঠে সবার আগে নিজের বিছানাটা ক্লিন করো। যদি প্ল্যান থাকে যে তুমি একসময় দুনিয়া ক্লিয়ার করবা, তাহলে তুমি আগে শুরু করো নিজের বিছানা দিয়ে। এটাই লজিক্যাল। কিন্তু ওই যে দেখা গেছে যে, দেখেন আমাদের দেশে, আমাদের দেশটা অনেক ভালো একটা দেশ। আমাদের এখানে মানুষ মোস্টলি শান্তিপ্রিয় এবং তারা কোনো ঝগড়া ফ্যাসাদ চায় না। এটার সুযোগটা আপনার এই কিছু স্বার্থন্বেষী মহল, কিছু আপনার এই অপরচুনিস্ট, এরা এসে না এই সুযোগটা নেয়, এই মানুষের সরলতা সুযোগ নেয়। তো আপনি যদি বলেন যে আমাদের দোষ কি, আমাদের দোষ হচ্ছে আমাদের সরলতা। আমরা সবাই যদি লাইনে দাঁড়াইতাম, আমরা যদি কেউ লাইন না ভাঙতাম, যদি আমরা কেউ কিউ ব্রেক করে সামনে যাওয়ার জন্য আরেকজনকে 10 টাকা না দিতাম, আমরা যদি সবাই পাসপোর্টটা 2 মাস দেরি হলেও ঘুষ না দিয়ে দেরি করে নিতাম, আমরা যদি সবাই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য টাকা না দিই, এবং আমি বলছি
আই এম গিলটি। আমি একটু আগে যেটা বললাম ঘর পরিষ্কার করতে হবে, আমি আমার ঘর পরিষ্কার করতে পারি না কমপ্লিটলি। আমার পার্সোনাল লাইফ ইজ নট কমপ্লিটলি করাপশন ফ্রি, বিকজ আমার সবারই এভরিডে লাইফে, ডে টু ডে লাইফে করাপশনটাকে এমনভাবে সিস্টেমে আপনার ইনস্টল করা হয়েছে যে ইউ ক্যানট গো মেনি স্টেপস উইদাউট করাপশন। দেয়ার আর্নট এনি অল্টারনেটিভস। আর করাপশন এড়াই চলতে গেলে ওইটাও একটা হার্ডশিপ হয়ে যায়। হার্ডশিপ কি, অনেক সময় ইম্পসিবিলিটি, অনেক সময় ইম্পসিবিলিটি। আপনার তো দেখেন এখন ওই যে কিছু মানুষ কমেন্ট করবে যে নিজে ঠিক হন তারপরে সবাই বলেন ঠিক হইতে। বিষয়টা হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে যদি আমি ঢাকা মেডিকেলে যাই রাত 2টার সময়, আর ওর যদি মেডিকেল অ্যাটেনশন প্রয়োজন হয়, আমার তখন চিন্তা করার সময় নাই যে আমি ঘুষ দিয়ে ওর জন্য চিকিৎসার ব্যবস্থা করবো কিনা, বেডের ব্যবস্থা করবো কিনা। আমার তখন চিন্তা আমার বাচ্চাকে আমার সেভ করতে হবে। তাহলে আমাকে নিয়ে চিন্তা কে করবে? আমাকে নিয়ে যারা চিন্তা করবে তাদের জন্য তো আমি টাকা দেই। There are public servants. There are servants who have been installed to serve me, to serve my son, to cover these corruptions. আমরা কি সেটা দেখতেছি? আপনি ইভেন দেখেন আমাদের একটা কথা প্রচলিত আছে আমাদের প্রফেশনে যে there should not be even the hint of corruption. অর্থাৎ আপনি করাপশন করতেছেন না, বাট there should not be the perception যে এখানে করাপশন হইতে পারে। আমাদের এই যে বৈষম্য বিরোধী একটা আন্দোলন করে আমরা আসলাম, আমাদের উপদেষ্টাদের নিয়োগ দেখেন, এটা কি বৈষম্যমূলক না? বৈষম্যমূলক। আমি আমাদের কোর্টে যাই, আমাদের কোর্টে প্রচুর অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আগের সিস্টেমে যারা ছিল, ফ্যাসিস্ট সিস্টেমে, দে হ্যাভ বিন আউস্টেড, নতুন করে অ্যাপয়েন্ট করা হয়েছে। আমি কিন্তু কারো যোগ্যতা নিয়ে বলছি না, দে আর অবভিয়াসলি কম্পিটেন্ট যারা নতুন করে অ্যাপয়েন্টেড হচ্ছে। শুধু ডিএজি, এএজি কিংবা আপনার আমাদের লিগাল পোস্টে না, সারা বাংলাদেশেই বিভিন্ন গভর্নমেন্ট অফিসেসে বিভিন্ন জায়গায় আগের যারা ছিল তাদেরকে বের করে দিয়ে নতুন অনেক জায়গায় জায়গা হাত বদল হচ্ছে। এই অ্যাপয়েন্টমেন্টগুলো কি বৈষম্যমূলক না? বৈষম্যমূলক। কেন করা হলো? আমাদের একটা সুযোগ ছিল, উই হ্যাড দি পারফেক্ট অপরচুনিটি। কারা করছে? ওই যে একটা সার্টেন, মানে আমার কোনো অসুবিধা নেই, আমার কথা হলো সবার পজিশন চেঞ্জ করে দিক, এটা যদি জনগণের ইয়ে হয়। বাট এটা কি অ্যাকচুয়ালি জনগণের হচ্ছে না? তো ইয়েতে হচ্ছে, আমার যারা আমার এখন পর্যন্ত দেখেন, আমরা উই কাম ফ্রম আ সার্টেন প্রফেশন, আমরা আমাদের ইনস্টিটিউশন নিয়ে কিছু কথা আমাদের রুলসের কারণে বলতে পারি না, কিন্তু ইন জেনারেল তো আমি বলতে পারি যে যত নিয়োগ হচ্ছে এখানে কেন নিয়োগ পরীক্ষা দেয়া হচ্ছে না? নিয়োগ পরীক্ষা যখন দেয়া হচ্ছে না, তার মানে এখানে তো বায়াস অবশ্যই থাকবেই। বায়াস যদি অ্যাকচুয়াল বায়াস নাও থাকে, দেয়ার ইজ দি পারসেপশন অফ বায়াস, এন্ড দেয়ার শুড নট বি আ পারসেপশন অফ বায়াস, because that will breed, যদি পারসেপশনও থাকে, that will breed bias, that will breed bias, এবং আলটিমেটলি আপনার people will lose confidence in your ideology. এই যে বৈষম্য বিরোধী যে আইডিওলজি, মানুষ এটা অলরেডি ভুলে যেতে বসছে। কেন? কারণ আমার যেখানে আমি যেতে পারতাম সেখানে অ্যাপয়েন্টমেন্ট হলো, আমি জানলাম না যে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, লেট অ্যালোন টু গিভ মি অ্যান অপরচুনিটি। একটা ইন্টারভিউ, একটা পরীক্ষা, কোনো অ্যাপয়েন্টমেন্টে নাই, তাহলে আমার ফেয়ারনেসটা কোথায়? হোয়ার ইজ জাস্টিস? তো বিষয়টা ওরকম। এখন হ্যাঁ, এই যে কিছু কিছু সংস্কার ওনারা বলছে, যেমন আপনার ডেপুটি সেক্রেটারি, তারপরে আপনার বিভিন্ন পাবলিক পজিশনসে প্রমোশনগুলা, দে উইল বি বেসড অন এক্সামস, নট মিয়ারলি বাই সিলেকশন। কিন্তু আবার অ্যাডিশনাল সেক্রেটারি আগের দিন দেখলাম যে বললো যে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট, অ্যাডিশনাল সেক্রেটারি ওনাদের অ্যাপয়েন্টমেন্ট প্রমোশন ওইটা আগের সিস্টেমেই হবে, ইট উইল বি অ্যাট দ্য ডিসক্রিপশন অফ দ্য গভর্নমেন্ট। তো এই যে জিনিসটা প্রত্যেকটা জায়গায় আমরা এই যে নতুন বাংলাদেশ বলি, বাংলাদেশ 2.0, এটা আসলো যেই আপনার এসপিভিতে করে, স্পেশাল পারপাস ভেহিকেলে করে, সেটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলন, এবং আমরা সবাই তার পিছনে ব্যান্ড ওয়াগনে অ্যাড হইছি, রাইট? হ্যাঁ, আমি মিছিল করছি। এখন এই যে কথা বললে কেউ বলে আপনি কি করছেন? আমরা করছি, আমরা যে যতটুকু পারি করছি, আমরা কেউ মিছিল করছি এবং করছি সবাই, বিকজ আমরা যে অবস্থা ছিল সেটাতে কেউ হ্যাপি ছিলাম না, আমরা চাইছি একটা নতুন কিছু, একটা ভালো কিছু। আমরা উই বিলিভড ইন দ্যাট আইডিওলজি, ইয়েস, দেয়ার শুড নট বি ডিসক্রিমিনেশন, দেয়ার শুড নট বি ফেভারিং অফ আ সার্টেন ক্লাস। কিন্তু এখন আজকে এই এই যে 4-5 মাস পরে এখনো আমরা সেই নতুন যে সিস্টেম আমরা স্বপ্ন দেখেছিলাম, যেটার কথা ছাত্ররা আমাদেরকে বলেছিল, ছাত্ররা যাদেরকে ক্ষমতায় বসালো তারা কিন্তু ওইটা দেখাতে পারছে না। ওনারা কমিশন করছে, কিসের কমিশন? ইভেন এই যে কমিশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি বলি, এখন তো একটা জিনিস আমি বলবো যে আই এম থ্যাঙ্কফুল, এই যে কথাটা বলতে পারছি সাহস নিয়ে, এই কথাটা হয়তো আগে বলতে পারতাম না, বলতাম ভাই প্রশ্নটা চেঞ্জ করেন। এখন কথাটা বলতে পারছি, এই বাক স্বাধীনতার জন্য ধন্যবাদ সরকারকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। কিন্তু আপনারা যে কমিশন অ্যাপয়েন্ট করলেন, শুধুমাত্র ওই যে বিভিন্ন পোস্টে না, আপনি যে কমিশন অ্যাপয়েন্ট করলেন,
কমিশনারদের সাথে যে ওনাদের পরিচিত লোকজনরা যে সেলফি তুলতেছে, ফেসবুকে দিতেছে, কমিশন ইউজ করে বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ তারা তাদের পাবলিক ইমেজ বুস্টিং করতেছে। এটা কি, এটার দায় আপনাদের পড়ে না? এটার দায় কিন্তু সরকারের উপর পড়ে। আপনারা কমিশন অ্যাপয়েন্ট করলেন, আপনারা গণভোট কেন করতেছেন না? আপনারা গণশুনানি কেন করছেন না? কমিশনাররা কাদেরকে ডাকতেছে আপনি দেখেন, একটা সার্টেন ক্লাস, কোট টাই ওয়্যারিং, মোস্টলি মিডল এজড, আর আপনার হচ্ছে এল্ডারলি আপনার পিপল যারা মেন অফ ইনফ্লুয়েন্স হ্যাভ বিন ইন পজিশনস অফ পাওয়ার, তারাই। আমরা তো এবার ইন্টারিম গভর্নমেন্টও দেখছি, আগে একজন 2 বার অলরেডি ইন্টারিম গভর্নমেন্টে ছিল, দিস ইজ হিজ 3rd টাইম। এরকম আরো অনেকেই আছে, দে ওয়ার ইন পজিশনস অফ পাওয়ার এন্ড দে ওয়ার জাস্ট ব্রট ইন। অনেককে দেশের মানুষ চিনেও না, বাট তারপরেও টোটাল ইন্টারিম গভর্নমেন্টের উপর পাবলিক অ্যাকসেপ্টেন্স আছে, কারণ দে আর রেভলিউশনারি গভর্নমেন্ট। হ্যাঁ, বাট রেভলিউশনারি স্পিরিটটা আপনাকে যদি ধরে রাখতে পারেন, আই থিংক গুডউইলটা থাকতে থাকতে কিছু একটা ভালো অ্যাকশন করতে হবে, নাইলে গুডউইলটা হারাই ফেলবে। এত কথা কেন আসলো ভাই? এত কথা আসলো এই কারণে, আপনি জিজ্ঞাসা করছিলেন আমাদের লিগ্যাল সিস্টেমটা কেন ইভলভ করে নাই। লিগ্যাল সিস্টেম ইভলভ করবে না যতদিন আমরা এই জিনিসগুলো চেঞ্জ না করব। একদম গ্রাউন্ড লেভেলে, এখন পর্যন্ত মাইক্রো লেভেলে যারা গভর্নমেন্টে যায়, যারা পাওয়ারে যায়, তাদের দেশের মানুষের জন্য কাজ করার আগে থাকে ব্যক্তি স্বার্থ, কিভাবে নিজেরটা তাতে ইনসেন্টিভাইজডই না, আমার ফ্যামিলি থেকে কাকে উঠায় আনা যায়। আমি এটাই বলছিলাম যে আমরা পাওয়ারে যখন চলে আসি আর চিন্তা করি যে হ্যাঁ পাওয়ারে এসে অনেক কিছু করবো, বাট পাওয়ারে যখন আসি তখন দেখি যে পাওয়ারে এসে কারোর উন্নতি করার জন্য আমি ইনসেন্টিভাইজ না, আমি নিজের করতে ইনসেন্টিভাইজ। বরং আমি যদি মানুষের, আমার হ্যাভ টু চুজ, আইদার আমার ভালো না হলে অন্যদের ভালো। সো যেহেতু আমি ইনসেন্টিভাইজ না, সেহেতু আমি শেষমেশ আমার ভালোটাই করি, রাইট? সমস্যাটা কি দেখেন, আপনার ইউকেতে যান, ইউএসএতে যান, এখানে কিন্তু একটা ভালো ফ্যামিলি থেকে যে ছেলেটা আসছে, কিংবা যে ছেলেটা হয়তো ভালো ফ্যামিলি থেকে আসেনি, কিন্তু সে খুব, যেমন ইলন মাস্কের কথা ধরেন, ওনার কিন্তু ক্যারিয়ারের ফার্স্ট 2 ডেকেডস কোনো অ্যাম্বিশনই ছিল না পলিটিক্যালি এরকম। ওনার পলিটিক্যাল অ্যাম্বিশনটা গ্রো করছে। ডোনাল্ড ট্রাম্পের কথা যদি আসি, ওনার পলিটিক্যাল অ্যাম্বিশন 1980s ছিল, বাট উনি কিন্তু রিয়েল স্টেপস নিছেন রিসেন্টলি, ইন দ্য লাস্ট 10-15 ইয়ার্স, 2014-13 এর পরে। ওনাকে আমি বিশ্বাস করতে পারি যে আমেরিকান প্রেসিডেন্ট, উনি ক্ষমতায় আসলে ওনার টাকা, যেটাকে একদম খাঁটি বাংলায় বলে যে টাকা মেরে দেওয়ার কোনো প্রবণতা ওনার থাকবে না, যে দেশের মানুষের টাকা আত্মসাৎ করার। তারপরে ওনার এগেইনস্টে কত অ্যালিগেশন দেখেন, কত অ্যালিগেশন। বারাক ওবামা হিউজলি অ্যাকমপ্লিশড পারসন, হিলারি ক্লিন্টন হিউজলি অ্যাকমপ্লিশড পারসন, কামালা হ্যারিস অ্যাকমপ্লিশড পারসন, জর্জ বুশ অ্যাকমপ্লিশড। ওনার পার্সোনাল লাইফে আগে অ্যাকমপ্লিশড, তারপরে ওনারা পলিটিক্সে আসছে। ওনাদের ভাতের অভাব নাই, ওনাদের দামি গাড়ির অভাব নাই, আসর গোছানোর ব্যাপারটা নাই এখানে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে কি হচ্ছে আপনি দেখেন, আমাদের এখানে লজ্জা লাগে বলতে, যে ইলেকশন করে যে যখন টাকা খায়, তখন তাদের যুক্তি থাকে যে এত টাকা খরচ করে নির্বাচন করছি, টাকাটা উঠাইতে হবে। এটা খালি আই থিঙ্ক পলিটিক্সের তো এখানে তো আছেই, আই থিঙ্ক অনেক ক্ষেত্রেই আছে যেখানে ঘুষ দিয়ে ঢোকা লাগে, রাইট? যে আমি এত টাকা ইনকাম করতেছি। আমাদের একটা ইয়েতে ছিল, আমি দেখতাম যে বেনাপোলে নাকি এরকম শোনা যেত যে বেনাপোলে পুলিশরা ট্রান্সফার নেওয়ার জন্য টাকা দিতে হয়, অনেক বেশি বেশি টাকা দিতে হয়। কারণ কি, বিকজ বেনাপোলে নাকি মানে বর্ডারের ওখানে 1 বছর ডিউটি করা যায়, তাহলে সে 6 তলা বাসা বানায় ফেলবে, রাইট? সো এইটা আই থিঙ্ক আমাদের সব ক্ষেত্রেই ইনগ্রেইনড একদম হয়ে গেছে। আরো কাছে আসেন, আপনি আগারগাঁও পাসপোর্ট অফিস দেখেন, একটা ছোট এক্সাম্পল বলি। 2010 সাল থেকে আপনি যদি আজকে 2014 সাল, 14 বছরের সংবাদ অ্যানালাইজ করেন, আপনি দেখবেন যে যতবার পাসপোর্ট অফিস নিয়ে কোনো রিপোর্ট হয়েছে, ততবার একটা সার্টেন আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সির কথা বারবার আসছে, আনসার বাহিনী, আনসার ভাইদের কথা বারবার আসছে যে ওনারা ওইখানে করাপশনে দে আর আ পার্ট অফ ইট। এখন ওনাদের করাপশনে থাকার 2টা কারণ হইতে পারে। একটা কারণ হইতে পারে দে আর আন্ডার পে, দে আর নট বিং পেইড প্রপারলি, এই জন্য ওনাদের করাপশনে সবাই না, কয়েকজনকে ইনভলভ হতে হচ্ছে। আর আরেকটা হচ্ছে দে আর নট ট্রেইনড প্রপারলি। কিন্তু দেখেন কোনো গভর্নমেন্টই কিন্তু জিনিসটা ফিক্স করলো না, এদের উপরে ফোকাস করলো না। অ্যাজ আ রেজাল্ট কি হইলো, সাফার করতেছে আপনার আমার মতো মানুষ। আচ্ছা, পাসপোর্ট আপনাকে মনে করেন আপনার মার চিকিৎসার জন্য বাইরে যাইতে হবে, পাসপোর্ট বানাইতে হবে। এখন দ্য অনলি ওয়ে টু গেট ইন ইজ টু পে সাম মানি টু সামওয়ান। উনি আনসার নাকি উনি কি, আমার দরকার এখন লাগবে, আমার মাকে চিকিৎসা করতে হবে, দেশে বাইরে যেতে হবে। পুলিশের কথা বললাম, তাই বললাম যে এটা শুধু পুলিশ কিংবা আনসার না, এটা যেখানে যেভাবে করাপশনে জড়িত আছে, গভর্নমেন্ট জেনেও, প্রত্যেকটা গভর্নমেন্ট ওনারা জেনেও ওনারা না জানার ভান করে
দে আর জাস্ট লুকিং অ্যাওয়ে। এই জিনিসগুলো কিন্তু সলভ করা সম্ভব। ইফ ইউ আর পেইড প্রপারলি, ইফ ইউ আর ট্রেন্ড প্রপারলি, আপনার সেলফ রেসপেক্ট হবে। আপনার যখন সেলফ রেসপেক্ট গ্রো করবে, আপনি টাকা নিবেন না। আমরা তো দেখছি আগের দিন কোথায় গেলাম জানো, আমি বিলিয়ার্ড খেলি, আগের দিন বিলিয়ার্ড ক্লাবে গেলাম। ওকে, সো দেয়ার ইজ দিস ইয়াং ফেলা, আমাদেরকে হেল্প করছিল টু র্যাক দ্য বলস এন্ড অল। তো আসার সময় যখন ওকে আমি টিপস দিতে গেলাম কিছু টাকা, হি ওয়াজ নট টেকিং ইট। ওকে, আমি বুঝলাম যে মানে ওর একটা সেলফ রেসপেক্ট আছে, ও মানে যে টাকাটা সবার সামনে তো বুঝাই বললাম যে আমি তো তোমার বড় ভাই হিসেবে দিচ্ছি, ইউ ক্যান কিপ ইট, পরে সে এটা রাখছে। এই জিনিসটা, এগুলো আসলে কালচারাল একটা ইনগ্রেইন, পারিবারিক শিক্ষা থাকে, কালচারাল শিক্ষা থাকে, আর সবথেকে বড় হচ্ছে ইনস্টিটিউশনাল কালচার। যেটা আমরা মিলিটারি নিয়ে এত প্রাউড, আমরা পুলিশ নিয়ে কেন এত প্রাউড হতে পারি না, আনসার নিয়ে কেন এত প্রাউড হতে পারি না? কারণ এক জায়গায় ট্রেনিংটা হচ্ছে, এক জায়গায় সিকিউরিটি অফ লাইফটা ভালো দেওয়া হচ্ছে, পসিবিলিটিস ভালো দেওয়া হচ্ছে, আরেক জায়গায় অবহেলা করা হচ্ছে। তো একটু আগে আমরা কথা বলছিলাম অ্যালকোহল নিয়ে। আমাদের দেশে তো অ্যালকোহল ইলিগাল, বারগুলোতে কিভাবে সেল হচ্ছে এগুলো? আচ্ছা ভাই, এখানে একটু ক্লারিফিকেশন করি। অ্যালকোহল আসলে ইলিগাল না, অ্যালকোহলটা কন্ট্রোলড সাবস্টেন্স, ইটস আ কন্ট্রোলড, আপনার ব্যান্ড, ইটস নট, ইট ইজ রেগুলেটেড, ইট ইজ রেগুলেটেড। সো অ্যালকোহলের জন্য যেটা শর্ত সেটা হচ্ছে যে আপনি যদি অ্যালকোহল ড্রিঙ্ক করতে চান, ইউ নিড টু হ্যাভ আ পারমিট ফ্রম দ্য গভর্নমেন্ট। ও, সো লাইসেন্স ছাড়া ড্রিঙ্ক করা পসিবল? লাইসেন্স ছাড়া ড্রিঙ্ক করা পসিবল না। আর আপনি, হ্যাঁ পসিবল, ফরেন ন্যাশনালস কিছু এক্সেপশনস আছে লতে, ঠিক আছে? হিন্দু হইলে না, ইটস নট বেসড অন রিলিজিয়ন, ইউ নিড টু হ্যাভ আ পারমিট। ওকে, ইফ ইউ আর বাংলাদেশি সিটিজেন, ইউ নিড টু হ্যাভ আ পারমিট। মুসলিমসদের পারমিট পাওয়া যায়? পারমিট পাওয়া যায়, আমার জানা মতে পাওয়া যায়। ওকে, আমার জানা মতে পাওয়া যায় এখানে। আর বারে পাওয়া যায়, কারণ বারের জন্য আলাদা লাইসেন্সিং ক্রাইটেরিয়া আছে। সো বার কিংবা বিভিন্ন রকম রেস্টুরেন্ট, আপনার 5-star হোটেলস, এরা হ্যাঁ, দে ক্যান গেট পারমিশন ফ্রম দ্য গভর্নমেন্ট টু সেল অ্যালকোহল। বাট অ্যালকোহলটা মানে ইন ইটসেলফ ইজ নট ইলিগাল, কারণ আপনি জানেন বাংলাদেশ গভর্নমেন্টেরও আপনার অ্যালকোহল ডিস্টিলারি আছে। আচ্ছা, সো সরকারিভাবেই অ্যালকোহল ম্যানুফ্যাকচার করা হয়। তো অ্যালকোহলটা মূলত আপনি যদি বলেন, আমি বলবো যে দ্য ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট ইজ টু অ্যাট্রাক্ট, এই যে ট্যুরিজম, যারা ট্যুরিস্টরা আসে, এদের জন্যই মোস্টলি আপনার অ্যালকোহলটাকে লিগালাইজ করে রাখা। কারণ আমাদের সোসাইটি কিংবা আমাদের যে সোশ্যাল বিলিফ অ্যান্ড রিলিজিয়াস নর্মস, শুধু যে ফর দ্য ফলোয়ার্স অফ ইসলাম সেটা না, ইসলাম হতে পারে, হিন্দুইজম, খ্রিস্টিয়ানিটি, অনেক রিলিজিয়ানেই আপনার ড্রিঙ্কিং ইজ ফ্রাউন্ড আপন। সো ওই জায়গাটা থেকে ওভারঅল আমাদের বাংলাদেশের মেন্টালিটিতে এটা মানে অনেকের জন্যই আমরা কিন্তু একটা কনজারভেটিভ সোসাইটি ওভারঅল। হ্যাঁ, যতই আমরা এখনই হচ্ছে আমরা ভালোই কনজারভেটিভ। প্যারেন্টস, আমি এমনও দেখছি যে হয়তো বাবা ড্রিঙ্ক করে কিন্তু সে চায় না তার ছেলে ড্রিঙ্ক করুক। হ্যাঁ, তো ওইটা একটা আছে যে মানে আমরা এটা জানি যে ভুল, মানে আমরা এটা মানি যে হয়তো বা কোনো একটা খারাপ জিনিস করতে চায় না। তো ভালো খারাপের ভিতরে আর যাবো না, ওটা যার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। এবার আপনি যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে যে হ্যাঁ, ইট ইজ ইলিগাল টু কনজিউম অ্যালকোহল উইদাউট ফলোইং দি রুলস। বাট বারগুলোতে তো যারা যাচ্ছে সবার তো লাইসেন্স নাই। ওটা বারের ওই লাইসেন্সের হয়তো টার্মস আছে যে ওনারা দে ক্যান সেল ইন সার্টেন ডেজিগনেটেড প্লেসেস, অ্যালকোহল কনজিউম করতে আপনার পারমিট লাগতেছে না। মানে বারের ভিতরে মানে কিছু কিছু জায়গায় আছে যেখানে যে আমি জনগণ করতে পারবে এটা। হ্যাঁ, I'll be frank with you, মানে নার্কোটিক্স ল ইজ নট ওয়ান অফ মাই স্পেশালাইজেশনস, বাট ইন জেনারেল দ্য নলেজ দ্যাট আই হ্যাভ সেটা হচ্ছে যে আপনার সে ফর এক্সাম্পল, যেমন আমি কিছু কাজে ইনভলভ ছিলাম উইথ ইন দ্য হসপিটালিটি সেক্টর। সো বড় 5-star হোটেলের যে নিজেদের রেস্টুরেন্ট অ্যান্ড বার থাকে, আমি দেখেছি যে ওইখানে যখন পারমিশনটা নেওয়া হয় তখন ওইখানে এই 5-starরের যে বারগুলোতে থাকে ওখানে আপনার ইয়েটা লাগে না, লাইসেন্সটা লাগে না। এগুলো কিছু ডেজিগনেটেড প্লেস থাকে, I can be wrong, but কিছু designated places আছে যেখানে if that place is licensed, ওইখানে অন্যরা যে কনজিউম করতে পারছে। ওকে, ঠিক আছে। বাট তুমি যদি পার্সোনালি ক্যারি করতে চাও তখন তোমার লাইসেন্স লাগবে। তুমি কিনতে চাও, কিনে বাসা নিয়ে আসতে চাও, আরেক জিনিস, কনজিউম করতেই পারমিশন লাগবে। আচ্ছা, কনজিউম করা মানে এই না যে ইউ ক্যান ক্যারি বটলস এন্ড স্টাফ। এই জন্য পিপল হ্যাভ বিন অ্যারেস্টেড, কিন্তু পারমিট থাকার পরেও মানুষ অ্যারেস্ট হয়েছে। ওকে, কারণ আপনি যখন ক্যারি করবেন ইন লার্জ ভলিউমস তখন ইট মে বি কনসিডার্ড অ্যাজ অ্যান ইন্টেন্ট টু সেল এন্ড ডিস্ট্রিবিউট, হুইচ ইজ ইলিগাল। সো আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আছে, যেটা 2018 সালের আগে 90 সালের একটা আইন ছিল। তো এখানে কিছু সেট প্রসিডিউর, রুলস অ্যান্ড গাইডেন্স আছে। আবার অ্যালকোহল কন্ট্রোল অ্যাক্ট, শুধু অ্যালকোহলের জন্য একটা অ্যালকোহল কন্ট্রোল রুলস আছে। সো এই রুলসগুলো ফলো করতে হবে। তো যারাই এটা করতে চায়, আইল অ্যাডভাইজ নট টু ব্রেক দ্য ল। তারপরেও যারা করতে চায়, আপনি হচ্ছে ওই নার্কোটিক্স কন্ট্রোল অ্যাক্ট এবং আপনার হচ্ছে অ্যালকোহল কন্ট্রোল রুলস, এগুলো দেখে নিলে ভালো হয়। রাস্তায় বাংলাদেশে এরকম অনেক শোনা যায় যে রাস্তায় চেকিং হচ্ছে, পকেট চেকিংস, ইন পার্সন চেকিংস, এইগুলা কি আমাদের কনস্টিটিউশন লিগাল? বা লিগাল হলে কোন সিনারিওতে লিগাল? দেখেন,
I think you're talking about police search and seizure. Police search and seizure. তো পুলিশ সার্চ এন্ড সিজার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের লতে যেটা আছে ওখানে মোটামুটি দেয়ার নিডস টু বি আ প্রবাবল কজ আর রিজনেবল মানে পুলিশের মনে দেয়ার নিডস টু বি সাম রিজনেবল কজ যে এই লোকটা হি ইজ আইদার গোয়িং টু ডু অ্যান অফেন্স অর হি হ্যাজ অলরেডি কমিটেড অ্যান অফেন্স অ্যান্ড দ্যাট অফেন্স ইজ কগনিজেবল অথবা দিস পার্সন ইজ প্রবলি গোয়িং টু হার্ট হিমসেলফ অর হার্ট আদার্স তখন পুলিশ ক্যান স্টপ অ্যান্ড সার্চ অর পুলিশ ক্যান ইভেন প্লেস ইউ আন্ডার অ্যারেস্ট তো লটা ঠিক থাকলেও আমাদের প্রসিডিউরাল কিছু অ্যাবিউজ থাকে হ্যাঁ যেহেতু আপনি বললেন পুলিশের মনে আমি ওখানে মাথার কথাটা ওইটা শুনো পুলিশের মনে অ্যান্ড পুলিশের মনে যদি থাকে তাহলে তো পুলিশের মনে ওটা তো আর মানে ওটা তো অনেক রকমভাবে অ্যাবিউজ করা পসিবল এখন দেখেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি রিয়েল লাইফ এক্সাম্পল আমি যখন ইউকেতে ছিলাম আই ওয়াজ সার্চড বাই দ্য পুলিশ টুয়াইস ইউকেতে ওকে ওয়ান্স অ্যাট হিথ্রো এয়ারপোর্ট I was there to receive my relative. Okay, that is understandable. Airport. Abar, and I was like, you know, obviously it was an airport. I was probably আমার clothing দেখে কিংবা আমার হাঁটা চলা দেখে maybe I was nervous. Racism হতে পারে. পুলিশের মনে হতে পারে ওটা অন্য racism হতে পারে. ওটা অন্য what comes after is what is the difference with us. Racism of course হতে পারে. But ধরে নিলাম যে কারণ রেসিজম আর করাপশন যখন আপনি কোনো আর্গুমেন্ট আনবেন আর অন্য কোনো কিছু খাটবেন ট্রু আরেকবার এরকম আমার বাবা গেছিল ব্রাইটনে তো আমি বাবাকে রিসিভ করতে বাসার বাইরে বেরোয়েছিলাম তখন অনেক রাত প্রায় রাত 2টা না 3টা বাজে বাবা লন্ডন গেছিল আসতে দেরি হয়ে গেছিল তো তখন এরকম রাস্তায় আমাকে একদম নির্জন শুনশান নীরবতা এরকম রাস্তায় পুলিশ আমাকে আটকাইলো বাংলাদেশেও পুলিশ আমাকে হয়তো আটকিয়েছে কিন্তু আপনি কন্ডাক্টটা দেখেন ওকে ওখানে যখন আমাকে ধরলো আমাকে মানে থামালো স্টপ অ্যান্ড সার্চ ওদের ওখানে পুলিশ অ্যান্ড ক্রিমিনাল এভিডেন্স অ্যাক্ট 1984 বলে একটা জিনিস আছে পেজ বলি আমরা অ্যান্ড ওটার স্পেসিফিক রুলস অ্যান্ড গাইডলাইন্স আছে স্টেপ বাই স্টেপ কি করতে হবে তো সার্চের শুরু থেকে শেষ পর্যন্ত তো উনি কিন্তু আমাকে যখন সার্চটা করতেছে একজন কনস্টেবল সে আমাকে পকেট দেখাইতে বলতেছে আমার গায়ে কিন্তু টাচ করতেছে পকেট দেখাইতে বলছে আরেকজন কনস্টেবল নোট ডাউন করতেছে এবং তারা আমাকে শুরু থেকে এক্সপ্লেইন করলো যে কেন আমাকে থামিয়েছে দে হ্যাভ রিজন টু বিলিভ দ্যাট আই এম ক্যারিং সামথিং তখন এবং আমাকে আমার কনসেন্ট নিল ডু আই গিভ কনসেন্ট আমার কোনো সমস্যা আছে কিনা তো আলটিমেটলি মনে করেন যে ইন বোথ টাইমস আই ওয়াজ গিভেন আ রিসিট আচ্ছা যে রিসিটটা নিয়ে আমার যদি মনে চাইতো আমি কমপ্লেন করতে পারতাম কিংবা আমি করতে পারতাম যে আমাকে এই সার্চটা প্রপার করা হয়নি এখন আমাদের দেশেও কিন্তু আছে যে পুলিশ যখন সার্চ করতে যাবে পুলিশের যে রিজনেবল গ্রাউন্ডটা এটা ওনাকে নোট ডাউন করতে হবে এবং এটা জানাইতে হবে এবং তারপর উনি প্রসিডিউরটা করবে কিন্তু আসলে কি এটা বাস্তবে হয় আমরা জানি যে যখন একটা মামলা কোর্টে যায় কিংবা একটা নথি কোর্টে যায় সেখানে কেস ডায়েরি থাকে সেখানে অনেক রকম পেপার ওয়ার্ক থাকে কিন্তু ইন রিয়েল লাইফ কয়জন সিটিজেন রাস্তায় ইন দ্য প্রেজেন্স অফ পুলিশ অফিসার ওয়েন দে আর সার্চিং দেম দে হ্যাভ ফেল্ট সেফ আমাদের মিডিয়াতে ওপেন রিপোর্ট আসছে যে পুলিশ মানে মিডিয়া রিপোর্টে লাইভ ধরা পড়ছে যে পুলিশের ইনফরমেন্ট is planting something on the person. এটা কিন্তু দেখেন এটা কোনো ইন্ডিভিজুয়াল পুলিশ কিংবা পুলিশ ফোর্সের দোষ না দিস ইজ দি সিস্টেমটাই এরকম ট্রেনিং গুলাই ঠিক মতো হচ্ছে না প্রসিডিউরাল এটিকেটস গুলোও জানা নাই প্রসিডিউরাল এটিকেটস জানার তো বিষয় একটা আছে এইভাবে শুধু প্রসিডিউরাল এটিকেটস না আপনার ওই আমাদের 5 আগস্টের পর একটা কথা বারবার আসতেছে যে পুলিশকে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের আন্ডারে দিতে হবে পুলিশ কিন্তু নিজেই ভিকটিম পুলিশকে হিস্টোরিক্যালি আমাদের এই সাবকন্টিনেন্টে ইউজ করা হয় ফর সার্টেন পলিটিক্যাল পার্টিস রুলিং পার্টিস রুলিং এমপিস ফর দ্য পাওয়ারফুল পিপল ফর দ্য লাইক রিচ পিপল পুলিশকে সবসময় অ্যাবিউজ অ্যান্ড মিসইউজ করা হয়েছে পুলিশের ইন্ডিপেন্ডেন্স আপনি পুলিশকে দেন নাই সো ইউ ক্যানট এক্সপেক্ট দেম টু অ্যাক্ট প্রপারলি অ্যান্ড পারফেক্টলি তার ভিতরে থেকেও যে মানে বাংলাদেশের মতো একটা দেশে ওনারা যেভাবে সার্ভিস করছে আই উড মানে স্যালুট টু মেনি অফ দেম I've being in my profession I know many police officers personally আমারও আই থিঙ্ক যতগুলো পার্সোনাল পুলিশ ইন্টারাকশনস আমি কোথাও কমপ্লেনের সুযোগ পাই নাই যতটুকু শোনা এবং পড়া শোনা বাট আমিও আমার পার্সোনাল ইস্যুতে যখন আমি থানায় যাই এটা খুবই একটা মানে স্ট্রিমলাইন্ড একটা সিস্টেম ছিল সবাই ভেরি প্রফেশনাল ছিল সো আই থিঙ্ক ইমপ্রুভমেন্ট মানে আই থিঙ্ক যে আমরা প্রবলেমসগুলো দেখি ওগুলা
ফার্স্ট অফ অল অফকোর্স ব্যাড অ্যাপেলস তো সব জায়গায় আছে, বাট আই থিঙ্ক অনেকগুলো গুড অ্যাপেলসও আছে, ভালো ইয়েও আছে যারা অনেক চাপা পড়ে যায় এগুলোর আন্ডারে। ওনাদের সমস্যাটা কি আমি বলি, আমাদের প্রফেশনাল পার্সপেক্টিভ থেকে দেখেন, টু স্পিক উইথ দ্য লয়ার, আপনার এটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স হয় প্রচুর। মানে আমরা তো এগুলো মানে আমরা কিন্তু মানে আমার এক সিনিয়র বলছিল যে ল ইজ নট আ হোয়াইট কলার প্রফেশন, ইটস এ ব্লু কলার প্রফেশন, বিকজ আমাদের সব লেভেলে কাজ করতে হয়। তো পুলিশ ভাইদের সাথে কাজ করার সময় আমাদের যে এক্সপিরিয়েন্সটা, একজন পুলিশ অফিসার উনি আমার একটা ক্লায়েন্টের কেস হয়তো ইনভেস্টিগেট করতেছে, কোর্ট ওনাকে এই দায়িত্বটা দিয়েছে, উনি ইনভেস্টিগেশনটাও ঠিকমতো করছে, কিন্তু সমস্যা হচ্ছে ওনাকে যখন আমি ফোন দিচ্ছি যে ভাই কত দূর, আর ভাই বলেন না, কালকে ছিলাম ওনার প্রোটোকল ডিউটিতে, সারা রাত ঘুমাইতে পারি নাই, সকালে আবার আরেক জায়গায় পাঠাইছে প্রোটোকল ডিউটিতে, এমপি সাহেবের প্রোটোকল দিতে হয়, মন্ত্রী সাহেবের প্রোটোকল দিতে হয়, প্রাইম মিনিস্টার আসলে গেলে রাস্তায় ডিউটি করতে হয়। আমি তো শুনছি যে পুলিশের 70% পুলিশ রোড ডিউটিতে আছে, প্রোটোকলে যায়, প্রোটোকল বা রোড ডিউটি এইগুলাতে আছে। কাজটা করবে কে? হু আর প্রোটেক্টিং দ্য সিটিজেন্স? অফিস ওয়ার্ক কে করতেছে, ডিটেকটিভ ওয়ার্ক কে করতেছে? তাইলে আপনি তো রিপোর্ট দেখছেন যে লাস্ট গভর্নমেন্ট ফল করার পরে দেখা যাচ্ছে যে লাস্ট গভর্নমেন্টের যারা ওই যারা পাওয়ারে ছিল তাদের ভাই বোন আত্মীয় স্বজনদের বাড়িও পুলিশ, শুধু বাড়ি না আস্ত রাস্তা পুলিশ প্রহরা দিয়ে রাখতো। শেখ রেহানার বাড়ি নিয়ে কয়দিন আগে একটা রিপোর্ট দেখলাম যে ওনার যে বাড়িটা, ওই বাড়িটা সামনের রাস্তাটা, হ্যাঁ সামনের রাস্তাটা পুরোটা ব্লক থাকে, ওখানে পুলিশ সিকিউরিটি থাকতো অল টাইম। হ্যাঁ অলওয়েজ আমরা তো গুলশানের ভিতরে আসা যাওয়া করি, সো এগুলো দেখা যায়। দ্য কোশ্চেন হ্যাজ টু বি আস্কড যে whether that is the proper utilization of the police force। এটা শুধু পুলিশের জন্য না, এটা সব ফোর্সই এরকম পলিটিসাইজড হওয়ার কারণে পাবলিককে সার্ভ করতে পারে নাই। আমি কিন্তু লন্ডনের মেয়রের সাথে একসাথে এক ট্রেনে উঠছি, লন্ডনের মেয়র সাথে 2 জন পিএস, হয়তো একটা বডিগার্ড ছিল, এই নিয়ে উনি সরকারি ট্রেনে করে অফিসে যাইতো। বরিস জনসন যখন ছিল, বরিস জনসনের সাথে আমি এক ট্রেনে উঠছি হোয়াইট চ্যাপেল স্টেশনে। না আমি শুনে একটা ভিডিও দেখতেছি যে একটা বিদেশি একটা ভিডিও করতেছে, তো হঠাৎ করে দেখি একটা অনেক ভিড়, একটা মানুষ ছিল, লোকের পাশে অনেক ভিড়, আই থিঙ্ক এটা ক্যাম্বোডিয়ায়। তো উনি ওই যার পাশে পাশে অনেক মানুষ ছিল, সবাই একটু সেলফি তুলছে, তা ওনার সাথে সেলফি তুলে বলে আপনি কে? বলে আমি এখানকার প্রেসিডেন্ট, এদেশের প্রেসিডেন্ট। মানে উনি হেঁটে যাচ্ছে, ঠিক আছে। আমরা এত চাই না, আমরা এত চাই না, উই ডোন্ট ওয়ান্ট আওয়ার কান্ট্রি হেডস টু গেট অ্যাসাসিনেটেড, কিন্তু দ্য পয়েন্ট ইজ যে সবকিছুর একটা লিমিট থাকা দরকার। আপনার যদি মনে হয় যে আপনার বিউরোক্র্যাটদের, আপনার পলিটিশিয়ানদের প্রোটেকশন লাগবে, তাদের জন্য আলাদা ফোর্স বানান। পুলিশ is for the person, they are the friends of the people. পুলিশ মানুষের বন্ধু, জনগণের বন্ধু বলে। বিপদে যদি বন্ধু না থাকে, সেই বন্ধু থেকে লাভ কি? আর পুলিশ প্রশাসনের উপরে বিশ্বাস উঠে গেলে তাহলে এরকম ডিজাস্টার্স দিকে চলে। আমরা দেখলাম না কি হলো, কত নিরীহ পুলিশ আপনার প্রাণ দিল, কত নিরীহ পুলিশ। আমাদের পরিচিত অনেক পুলিশ অফিসার এই দাঙ্গা হাঙ্গামার সময় দেখা গেছে আগুনে ট্র্যাপড হয়েছে, তারাও বিভিন্ন রকম আহত হয়েছে। হ্যাঁ, ওভারঅল অ্যাজ অ্যান ইনস্টিটিউশন ওনারা অফকোর্স হোয়াট দে ডিড ওয়াজ রং। কারণ আমি পুলিশে থাকলে আমি আগে রিজাইন করতাম, আমি ছাত্রদের আগে গুলি চালানোর আগে আমি রিজাইন করতাম, ওইটুকু থাকা লাগে। এবং অনেকেই করছে, অনেকে কিন্তু পারেও না, অনেকে ডিনাই করছে। এবং আলটিমেটলি কিন্তু আপনার গভর্নমেন্ট কলাপস করলো বিকজ অফ দি হেডস অফ দি ইউনিটস সেইং যে আমরা আর্মি হেড, আপনার এয়ারফোর্স, পুলিশ সবাই যখন বলছে যে না, উই ক্যানট কন্টিনিউ দিস অ্যাট্রোসিটিজ এনি ফার্দার, তখন কিন্তু আপনার গভর্নমেন্ট টপল করতে মানে হয়েছে, বাধ্য হয়েছে। আপনি চিন্তা করেন, যদি মিলিটারি টপ পজিশন থেকে আসতো, যদি অর্ডার আসতো যে না তোমরা চালাই দাও গুলি, তাহলে তো ওই যে গ্রাউন্ড ট্রুপসদের তো কোনো উপায় নাই, রাইট? তো ওদের তো ফলো করতেই হবে এট দি এন্ড অফ দ্য ডে। তারা তো হেড পাবেই, তারা তো জনগণের কাছে হেড পাবেই, বাট এট দি এন্ড অফ দ্য ডে এটা তো তাদের হাতে নাই, রাইট? ওটাই। এখন মিলিটারি যখন আপনি কম্পেয়ার করবেন পুলিশের সাথে, মিলিটারি এনজয়স আ সার্টেন লেভেল অফ ইন্ডিপেন্ডেন্স। ওই যে বলতেছিলাম যেটা, যে উই ইন্ডিপেন্ডেন্টলি ওরা নিজেদের প্রোটেক্ট করে চলতেছে, রাইট? উই আর্জেন্টলি নিড অ্যান ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন। এই পুলিশ কমিশন যতদিন ইন্ডিপেন্ডেন্ট না হবে, ততদিন পর্যন্ত আপনি পুলিশের কাছ থেকে রাইট আউটপুট পাবেন না। দ্যাট ইজ দ্য অলওয়েজ একটা বায়াসনেস থেকেই যাবে। বায়াসনেস না তো, দে আর কম্পেলড। বায়াসনেস তো পার্সোনাল বায়াস মানুষের থাকতেই পারে, বাট দে আর কম্পেলড। এই কম্পালশনটাকে যদি আপনি করতে চান, if you want them to use their good judgment, they should have their own commission, which is separate from the central government. বাট আপনি দেখবেন আমাদের ছাত্ররা যখন 5 আগস্টের পরে কিছু দায়িত্ব নিল, তারা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ভালো এক্সেল করছে, ভালো কাজ করছে, রাইট? ট্রাফিক ডিউটির ক্ষেত্রে মানে এটা কিন্তু না বললেই না, যে ট্রাফিক ডিউটি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে। এবং আপনার বুঝতে হবে প্রত্যেকটা জেলায়
প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ঢাকায়ও যদি দেখেন প্রত্যেকটা স্টপে কত পরিমাণে স্টুডেন্টস, রাইট? এত বড় একটা অর্গানাইজেশনাল মুভমেন্ট হয়েছে, এটা কিন্তু খুবই একটা মানে মিরাকেল না? এটা মানে এটা কিন্তু আনঅর্গানাইজড একটা একটা গডসেন্ড। স্টুডেন্টরা যেটা করছে দ্যাট ওয়াজ অ্যান অবভিয়াস গডসেন্ড। কারণ ওই টাইমে ওরা ল এনফোর্সমেন্ট ওই টাইমে যে অবস্থা ছিল, এই ডাকাতি হচ্ছে প্রত্যেক দিন, ডাকাতি, এই ফ্ল্যাটের ইয়েতে ডাকাতি, স্টুডেন্টরা প্রোটেকশন দিচ্ছে। আমি নিজের বাসায় বলবো, আমাদের বাসার নিচে এরকম ডাকাতি হইতেছিল, সাথে সাথে স্টুডেন্টস চলে এসে কই সব গায়েব। স্টুডেন্টস কি, এটা তো আমাদেরই সন্তান, আমাদের ভাই বোন, মানে আমাদের ফ্যামিলি মেম্বার। সো ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে যেরকম কেয়ার, যেরকম অ্যাটেনশন করা যায়, এক্সপেক্ট করা যায়, আমরা সেটাই পাইছি। এবং দে রিস্টোরড আওয়ার ফেইথ ইন হিউম্যানিটি। কারণ আমরা কিন্তু 5ই আগস্টের পরে ফর আ টেম্পোরারি পিরিয়ড we went into a purge, lawlessness এর ভিতর চলে গেছিলাম, we went into a purge। এরা কিন্তু they restored our faith, যে না, ওরা কি বলছে, দ্য মেসেজ ওয়াজ উই আর হিয়ার। হ্যাঁ, কিছু ডিস্টারবেন্স হয়েছে, কিছু মানুষ বিরক্ত হয়েছে। আমি বলবো, আমি শুধু উত্তরা দেখা গেছে যে আজমপুর থেকে বাসায় যাওয়া পর্যন্ত 3-4 বার আমাকে চেক করা হয়েছে। কিন্তু ক্রেডিট শুড বি গিভেন ওয়্যার ক্রেডিট ইজ ডিউ। ট্রু। ওরা যেভাবে আমার গাড়ির জানলা নামাইতে বলে আগে সুন্দর করে এক্সপ্লেইন করছে, যে স্যার বলছে, কেউ বলছে ভাইয়া, আমরা আপনার গাড়িটা একটু চেক করবো, আপনি একটু কোঅপারেট করেন, আমরা দেখবো, আর কিছু করবো না, আপনি একটু ব্যাগডালাটা খুলেন। তারপরে যখন সার্চ হয়ে গেছে, তখন আবার একটা টোকেন দিয়ে দিছে এবং বলছে যে এই টোকেনটা আপনি সামনে চেকপোস্টে যদি আটকায় দেখাবেন। আর আটকাবে না। তো আমি তো আজকে এত বছর ধরে, হ্যাঁ, মামলা খেলে সার্জন আমাকে একটা টোকেন দিয়েছে, কিন্তু এই ছাড়া ল এনফোর্সমেন্টের কাছ থেকে তো আমি কাগজ পাই নাই। আর যার নামে মামলা হয়, সে হয়তো তার একটা এফআইআর হয়। কিন্তু এই যে কাগজ দেওয়াটা, দিস ইজ এটা ডিফারেন্ট লেভেল অফ এটিকেসি। এটা একটা সিম্বল, শুধু এটিকেসি না, দিস ইজ আ সিম্বল অফ your confidence in the system, যে হ্যাঁ, I took action, this is the proof, এবং আমার অ্যাকশনের প্রুফ আমি আপনাকে দিচ্ছি। সো ইফ I have done something wrong, আপনি যে অ্যাকশন নেন, আপনি যে ওটাকে চ্যালেঞ্জ করেন। আমি মনে করি যে ছাত্ররা কোথা থেকে শিখলো তাইলে? ওরা কিন্তু গুগল, ইউটিউব, ইন্টারনেট দেখেই শিখছে। আর মজার একটা জিনিস দেখলাম, আমি তো প্রথম দিন যখন আমাকে টোকেন দিল, আমি দেখলাম যে চেক বানান লিখছে CHACK। তো আমি মনে করলাম যে স্টুডেন্ট চেক বানানটা পারে না, একটু দেখে নিলে হয় না? আবার আরেক জায়গায় গেলাম, সে বাংলায় লিখছে চিক, চয়রসি ক। তো আমি তো মানে খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। পরে ওদের একজনকে জিজ্ঞাসা করলাম, তো ওরা নাকি প্রতিদিন ঠিক করে নিত যদি ওরা চেকের বানানটা কিভাবে লিখবে, সো দ্যাট কোনো প্রাইভেট সিটিজেন যেন ওদের টোকেনটা নকল করতে না পারে, কারণ ওদের কোডটা শুধু ওরাই জানবে। এই জন্যে আপনি যখন ছাত্ররা চেক করছে, ওদের কাছ থেকে যে টোকেনগুলো আসছে, কখন আপনি কারেক্ট স্পেলিং এ চেক পাবেন না। সো ইউ থিংক যে ভুল, বাট আসলে ভুল না, এটা মানে এটা কোড, ইচ্ছা করে ওদের জন্য ওদের কোড। বুঝতে পারছি। সো দ্যাট নেক্সট চেক পয়েন্ট আপনাকে যদি আটকায়, আপনার টোকেনটা দেখলে বলতে পারবে যে এটা আজকের কোড। কোনোদিন এটা চিক হবে, কোনোদিন চক হবে, কোনোদিন চাক হবে, কিন্তু কখনো চেক হবে না। বুঝতে পারছি। খুব একটা স্মার্ট একটা মুভ করছে ওরা। ওদেরকে সম্পৃক্ত করতে হবে, এদেরকেও আমাদের আপনার এই যে কান্ট্রি রিবিল্ডিং এর যেটা আমরা বলছি, এই কান্ট্রি রিবিল্ডিং এ স্টুডেন্টদেরকে, আমাদের সন্তানদেরকে ইন্টিগ্রেট করতে হবে, কোনো না কোনো ভাবে করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। তা না হলে কিন্তু আপনার ইভেন নাইজেরিয়াতে দেখেন, নাইজেরিয়াতে আপনার ওদের যখন হাই স্কুল পাস করে, ওদেরকে ম্যান্ডেটরি সার্ভিস করতে হয়, মিলিটারি সার্ভিস করতে হয়। আর তা না হলে দে হ্যাভ টু গো ইনটু আপনার প্রাইভেট ইনস্টিটিউশন, প্রাইভেট কোম্পানি, যে কোনো একটা জায়গায় ওদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিতে হয়। এতে করে যে শুধু ওদের উপকার হয় সেটা না, এই ইনস্টিটিউশনগুলো ওদের কাছ থেকে শিখে। না, আমি এটা দেখলাম ইন্ডিয়ায় দেখেছি, কয়েকটা দেশে দেখেছি। ইন্ডিয়ায় রিসেন্টলি করতেছে যে ওদের একটা প্রোগ্রাম, যে 18 থেকে 21 পর্যন্ত, 17 থেকে 21 পর্যন্ত এই 5 বছর তুমি মিলিটারিকে দিবা। মানে তোমার সুযোগ থাকছে, তুমি কন্ট্রাকচুয়াল মিলিটারিতে থাকবা। তার ভিতর থেকে ধরেন 70%ই ওরা 21-এর পরে ওরা মানে ওদের আর হয়তো মিলিটারি কন্ট্রাক্ট থাকবে না, ওরা নর্মাল সিভিলিয়ান হবে। বাট মজার জিনিস হলো যে যারা এটা করবে তাদের জন্য লাভ হলো, ফর এক্সাম্পল শেষ করার পরে ইউল গেট আ সার্টেন অ্যামাউন্ট অফ মানি। ঠিক আছে, আপনি 21 বছর বয়সে ধরেন আপনার 4-5 লাখ টাকা দিয়ে দিবে। আপনি যখন বের হয়ে আসতেছেন, তাহলে আপনার কি থাকতেছে, আপনার একটা এডুকেশন তো থাকতেছি, আপনার পড়ায়ও দিবে, মানে আপনার ইউনিভার্সিটি এডুকেশন কন্ট্রিবিউট করে দিবে, আপনাকে ডিসিপ্লিন, মিলিটারি আপনার একটা এক্সপিরিয়েন্স দিয়ে পাঠাবে। তার মানে 21 বছরে আপনি একটা মিলিটারি এক্সপিরিয়েন্স পাইলেন, 5 লাখ টাকা হাতে আছে আপনার সব শেষ, আপনি এখন যে কোনো কিছু করতে পারেন। বিকজ আমাদের যেটা প্রবলেম, আমাদের মডার্ন জেনারেশনের আমাদের ডিসিপ্লিন নাই আমাদের মধ্যে কোনো।
আমাদের মধ্যে ডিসিপ্লিনের অভাব, নাই বলা যায় না, ডিসিপ্লিনের অভাব নাই বলতে আগের জেনারেশন অনুযায়ী আমাদের ডিসিপ্লিন অনেক কমে এসেছে, রাইট? আমরা দেরি করে রাত জাগতে পছন্দ করি, দেরি করে উঠতে পছন্দ করি, আমরা সবকিছু একদম টাইম মানে একদম লেট, 5 মিনিটস লেট সব জায়গায় যেতে পছন্দ করি। এটা তো আসলে কি দেখেন, এটা ওদের দোষ না, এটা আপনি যে একটা দোষ না, একটা সিস্টেম আপনি এখানে ফোস্টার করছেন, যে সিস্টেমে আপনার দাদার বয়সে রিকশাওয়ালার গায়ে আপনার বাবা হাত তুলতেছে, এটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল করছেন। আপনার বাবা আপনার সামনে ঘুষ দিতেছে, এটাকে অ্যাকসেপ্টেবল করছেন। আপনি জাস্ট টু গেট আউট অফ মানে ইস্যু, জাস্ট টু গেট আউট অফ অ্যান ইস্যু আপনি যে একটা পলিটিক্যাল পার্সনের কাছে তদবির করতেছেন আপনার ভর্তির জন্য, আপনার বাবা মা ওই করাপ্ট পলিটিশিয়ানের কাছে যে তদবির করতেছে, এটা আপনি দেখতেছেন। তো আপনার ভিতরে তো আসলে এথিক্যাল ডেভেলপমেন্ট ওইভাবে হবে না। বা ইভেন আমাদের সত্যি কথা বলাটাও প্রমোট করা হয় না। মানে সত্যি কথা বলাটা বলতে আমরা দেখি আমাদের বাবা মারা পলিটিক্যালি রাইট যেটা সেটাই বলছে, রাইট? বা অমুক জায়গায় অমুক কথা বলা যায় না, বা অমুক জিনিসটা অমুক জায়গায় বলতে হয় না। এটা আমাদের কিন্তু এটা শেখানো হয়। আমাদের চাইল্ডহুডে কিন্তু এতটা ছিল না। এখন যেরকম রিসেন্ট পাস্টে যেরকম ছিল, ইভেন আমরা যেরকম, মানে ভাইয়া there are so many times I have posted something on Facebook and deleted it. I have typed something but I did not have the courage to post. কেন? Because I have a family. I did not want people to come banging on my door at 2 at night. Just to exercise your free speech. Just to exercise my free speech. কিন্তু রিসেন্টলি কিন্তু শুধু 5ই অগস্ট না, জুলাই না, লাস্ট 3-4 বছর ধরে we were seeing a shift in people's আপনার tolerance, people's attitude. সবাই কিন্তু আস্তে আস্তে দে স্টার্টেড আপনার স্পিকিং আউট। সো এটা শুধু যে গেছে তার জন্য না, ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও সাবধান থাকতে হবে। ছোট একটা আমাদের মধ্যে একটা আই থিঙ্ক একটা ঘাটতাড়া মেন্টালিটি সৃষ্টি হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট। ওই যে একটা কথা আছে না যে পাওয়ার করাপ্টস এন্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউটলি ঠিক আছে। তো ওরকম আমাদের তো আর সবকিছু এখন কি খুব আফসোস লাগে, আমরাও একই, কিন্তু মানে সবাই টাকার পিছনে ছুটতেছি। তো আইডিওলজি, কালচার, আপনার ফ্যামিলি ভ্যালুজ, এই জিনিসগুলো এখন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, খুবই ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। I'm worried about my children. I have 2 kids. So আসলে কিভাবে ওদেরকে ব্রট আপ করতেছি, ফিউচার কি ওদের জন্য কি হোল্ড করতেছে, I don't know. It's tough. But you know, we can only be hopeful. And দেখি কোথায় যায়। ভাইয়া তো রিয়েল এস্টেট ল নিয়ে অনেক কাজ করেন। অনেক না, বাট করি, কিছুটা তো করি। আমাদের বাংলাদেশে এরকম অনেক শোনা যায় যে জমি দখল যে ব্যাপারগুলো আছে, যে ধরেন ফর এক্সাম্পল পাওয়ারফুল কর্পোরেশন সেল করতে করার জন্য আমাকে ফোর্স করতেছে, বা একটা সার্টেন পাওয়ারফুল মানুষ আমাকে ইন্টিমিডেট করতেছে। এই ব্যাপারগুলো কতখানি দেখা যায়? ওয়েল স্যাডলি এটা শুধু কোম্পানি কর্পোরেশন না, এটা অনেক জায়গাতেই দেখা যায়, আঞ্চলিকভাবে দেখা যায়। এখানে আপনার নানা রকম সিন্ডিকেট থাকে। সাম সিন্ডিকেটস আর ব্যাকড বাই পলিটিশিয়ানস। এগুলো কি আমরা লিগালি প্রোটেক্টেড না? লিগালি প্রোটেক্টেড। এখন সমস্যা হচ্ছে যে দেখেন, আপনার জমি আপনি যদি বিক্রি না করেন তাহলে টেকনিক্যালি আপনাকে জোর করে কেউ বিক্রি করাইতে পারবে না। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে যখন when you are fighting against a big company or when you are fighting against a political syndicate and মানে the worst recipe of all, যখন এই পলিটিক্যাল সিন্ডিকেট আর এই বিগ কোম্পানি যখন এক হয়ে আপনার এগেনস্টে আসতেছে, তখন আপনার আসলে হোয়াট অপশন ডু ইউ হ্যাভ? ইউ হ্যাভ চিলড্রেন না, ইউ হ্যাভ আ ওয়াইফ, ইউ হ্যাভ প্যারেন্টস, ইউ ওয়ান্ট টু প্রোটেক্ট দেম। এখানে ভায়োলেন্সের ভয় থাকে। ভায়োলেন্স, এটাই তো বলছি, ভায়োলেন্সের ভয়টাই বলছি, যে ভায়োলেন্সের ভয় থাকে বলেই মানুষ করতে বাধ্য হয়। খালি সাইলেন্ট ভয় নাকি এনফোর্সেবল ভয়ও থাকে? আমরা তো অনেক রকম হরর স্টোরিজ শুনছি, দেখছি। ঠিক আছে, আমি আমার পার্সোনাল লাইফ থেকে একটা এক্সপিরিয়েন্স বলতে পারি। যখন প্র্যাকটিস শুরু করলাম তার কিছুদিন পরে একটা মামলা আমি হ্যান্ডেল করলাম। সেখানে আমার ক্লায়েন্টের মার একটা জমি ছিল 6 কাঠা। এটা জাস্ট ঢাকার বাইরে, আমি জায়গাটা বলবো না, সো দ্যাট ইউ নো দ্য পিপল ইনভলভড আর নট আইডেন্টিফাইড। তো উনি হঠাৎ করে জানতে পারলেন, তো ওনার মা যখন প্লটটা কিনছিল, জমিটা কিনছিল, তখন ইট ওয়াজ নট আ প্রপার প্লট, ইট ওয়াজ ইন দ্য মিডল অফ ওয়াটার বডি। ঠিক আছে, নাল জমি, একদম ব্যবহারের অনুপযোগী। তো এই ধরনের জমি ওই সময় অনেকেই কিন্তু যে এটা ফিউচারে এটা ভ্যালু বাড়বে এবং তখন ইউজ করবে। তো এমন একটা সময় ওরা যে দেখলো যে জমিটা দখল হয়ে গেছে, এবং দখল করছে কে? বাংলাদেশের রিনাউন্ড একটা রিয়েল এস্টেট কোম্পানি। অ্যান্ড ওখানে তারা মাটি টাটি ভরাট করে নিজেদের একটা রেসিডেন্সিয়াল প্রকল্পও তারা বানিয়ে ফেলছে। তো আমার ক্লায়েন্ট অফকোর্স এখানে যেহেতু সে কোনো রকম ফিডব্যাক পাইলো না, আমাদেরকে বললো। তখন আমরা ইনভেস্টিগেট করে দেখলাম
আমরা তো ইনভেস্টিগেট করে অবাক, আমরা এসে ক্লায়েন্টকে বললাম ভাই এটা তো আপনার মা বিক্রি করে দিছে, কোম্পানি তো এটা দখল করে নাই, এটা আপনার মা বিক্রি করছে কোম্পানির কাছে। তখন কাগজপত্র তুললাম, বললো কবে বিক্রি করছে, 2005 সালে। গেট দিস, ওনার মা 1995-এই মারা গেছে। আচ্ছা, তখন আমরা কম্পেয়ার করে দেখলাম, ছবি টবি মিলায় দেখলাম যে ওইখানে যে মহিলার ছবি, সেই মহিলা ওনার মা না। মানে 2005 সাল পর্যন্ত মালিকানা মার কাছে নাই, মানে ছেলের কাছে চলে গেছে মালিকানা না, তাহলে মা তো 1995-এ মারা গেছে, তারপরে তো ছেলের কাছে অটোমেটিক চলে আসছে। ওটা তো ইনহেরিটেন্স ল অনুযায়ী ছেলে ওটার মালিক, তাই না? কিন্তু এই কোম্পানি যেটা করছে সেটা হচ্ছে তারা ওই জমিটা কিনছে এবং এলাকার প্রভাবশালী এক চেয়ারম্যানের হেল্প নিয়ে ওই মানে আরেকটা মহিলাকে তার মা সাজিয়ে প্রক্সি বানিয়ে ওই জমিটা রেজিস্ট্রেশন করে নিছে নিজের নামে। মানে ওই মহিলাটার নাম বলছে অমুক নাম, মানে যে অরিজিনাল মার নামের নাম। ভাই দেখেন এখানে তো আপনি মানে দিস হোল থিং ইজ আ শ্যাম, সাজানো নাটক। এখানে A to Z সবাই ইনভলভড এবং রেজিস্ট্রেশন লেভেলেও এখানে স্ক্রুটিনি হয় নাই। আইদার এভরিওয়ান ইজ ইনভলভড অর পিপল হু আর ডেলিগেটেড টু ডু আ টাস্ক দে ফেইলড। তাহলে তো এখানে এরকম তো হওয়ার কথা না, চেকিং হয়ে বোঝা উচিত বের করার কথা আসলেই মালিক কিনা। তখন আমরা যখন লিগ্যাল নোটিশ পাঠালাম, লিগ্যাল নোটিশ পাঠায় তখন আমরা ইয়ে করলাম, মামলা প্রস্তুতি নিলাম। তো যাই হোক কোম্পানি আমাদের সাথে বসলো, কিন্তু কোম্পানি যখন অফার করলো যে আমরা পুরোটা দিতে পারবো না, আমরা মাটি টাটি ভরাট করছি, 6 কাঠা না আমরা 3 কাঠার একটা প্লট দিব। এখন দেখেন এটা আমাদের জুডিশিয়াল সিস্টেমের, লিগ্যাল সিস্টেমের কিছু উইকনেস আছে, লিটিগেশন অনেক সময় লাগে। তো আমরা বাধ্য হই ক্লায়েন্টদেরকে অনেক সময় বলতে যে টু অ্যাকসেপ্ট দ্য লোয়ার সেটেলমেন্ট, বিকজ অ্যাট লিস্ট দে উইল গেট সামথিং। নাহলে আদারওয়াইজ লিটিগেশনে গেলে অনেকে করে কি, দে গিভ আপ হোপ, কারণ কিছু তো পাচ্ছেই না, উল্টো দেখা যাচ্ছে লয়ারের পিছনে খরচ হচ্ছে, তার কোর্টে যাইতে হচ্ছে, তার প্রফেশনাল একটা, ধরেন যে লোকটা আমার ক্লায়েন্ট ছিল, হি ওয়াজ এ টিচার এট আ কলেজ, অনেকে মাসে যদি 1-2 বার করে কোর্টে যাওয়া লাগে তাহলে তো ওনার তো চাকরিটাও যাবে। তো এই যে বিষয়গুলা, আবার এই ম্যাটারটা দেখা গেছে যে লোয়ার কোর্টে রিজলভ হইতে 3 to 5 ইয়ার্স লাগবে, তারপরে আবার এটা আপিল হবে, রিভিশন হবে, হাইকোর্টে যাবে, অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত। যেহেতু আমাদের অপোনেন্ট বড় কোম্পানি, এটাকে অনেক দূর ড্র্যাগ করতে পারে। আমি ক্লায়েন্টকে বললাম যে ভাই আপনি লোয়ার সেটেলমেন্টে অ্যাকসেপ্ট করেন, অ্যাট লিস্ট ইউ উইল এন্ড আপ উইথ সামথিং। তো সেইটারও রেজিস্ট্রেশন খরচটা সব আমার ক্লায়েন্টকেই দেওয়া লাগছে। এবং ওই যে ইনভ্যালিড ট্রানজাকশনটা হইলো, ওনার মাকে জীবিত দেখায়, ওনার যে মহিলা 95-তে মারা গেছে তাকে দিয়ে 2005 সালে দলিল করাইলো, ওইটা কিন্তু এখনো ভ্যালিডই আছে। দ্যাট ডিড হ্যাজ নট বিন ক্যান্সেলড, জাস্ট ওই রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে আমার ক্লায়েন্ট কিনে নিছে জমিটা। মানে সোর্ট অফ এটা বলতে গেলে গাছ জোরেই তো, গাছ জোর, টাকার জোর। অনেক সময় হয় কি গাছ জোরও লাগে না, যে একটু বেশি পয়সা আলা তার এগেইনস্টে দেখা যায় যে একটা মামলা করতে গেলে সে ওই টাকার জোরে ওই মামলাটাকে এত ড্র্যাগ করে যে একজন নরমাল লিটিগেন্ট, গরিব মানুষ কোনোদিনই ওটা প্রসিড করতে পারে না। ওর সাথে ফাইট করতে পারে, পয়েন্টে যে আমাদেরকে বলে যে ভাই ছেড়ে দেন, বাদ দেন, আর পারবো না। তো এবং এটা বড় বড় কোম্পানিজ, মানে যারা ইউজুয়ালি এগুলোর অভ্যাস আছে তারা ইউজুয়ালি জানে, রাইট, যে এই জমির অমুক মালিক, এই জমির যদি আমরা এইভাবে ইয়ে করি তাহলে হয়তো বা এখান থেকে খুব একটা আমরা ফোর্স পাবো না, বা হয়তো বা এখানে আমরা ইজিলি ফাইট করতে পারবো। এখানে আমি যখন এই কোম্পানিতে গেলাম, আমি দেখলাম যে ওনারা নামাজের ওয়াক্ত হলে লাইন ধরে টপ ম্যানেজমেন্ট থেকে বটম ম্যানেজমেন্ট নামাজ পড়ে। কিন্তু নামাজের পরে, নামাজ শেষ করে মোনাজাতের পরে যখন ওনার রুমে যেয়ে বসি, বহাল তবিয়তে উনি বলতেছে এই কোম্পানি তো কিনে নিছে, কোম্পানি আপনার ওই মা মরে গেছে নাকি বেঁচে আছে, এটা কি কোম্পানির হেডেক নাকি? বাট আমরা তো জানি যে এটা ওই কোম্পানির ইনভলভমেন্ট ছাড়া কখনো সম্ভব হইতো না। ওই প্রসেসটা তুমি, আর আপনি একটা মানুষের কাছ থেকে কিনছেন, হ্যাঁ সেটাই, এত বড় কোম্পানি, তুমি তো অবশ্যই জানোই যে এখানে গ্যাঞ্জাম আছে। তখন বললো যে দেখেন আমাদের লোকাল ব্রোকার আছে, তারা নিয়ে দিছে। এই যে এটা শুধু ওই কোম্পানির জন্য না, রিয়েল এস্টেটে না, আমাদের অ্যাজ আ নেশন, as a people of this country, we have to give up this tendency of avoiding responsibility. আমাদের দেশে একটা অ্যাক্সিডেন্ট হলে গাড়ি থামে না, টান দিয়ে চলে যাওয়ার প্রবণতা। মানে আমি নামাজ পড়তেছি ঠিকই, দিয়ে আমি এগুলা করতেছি আর ভাবতেছি আমার দোষ না, এগুলা সব ব্রোকারের খাতায় যাবে। এগুলা আপনি অবাক হয়ে যাবেন যে মানুষ, মানে আগে তো আমরা একটা ছিলাম যে একটা ধর্মীয় লেবাস কিংবা একটা আপনার নামাজি মানুষ, সে খারাপ কাজ করতে পারে না, কিন্তু এখন আমরা দেখি দেখানোর জন্য হইলেও খারাপ কাজ করতে পারবো না। এটা এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে খারাপ কাজ করার জন্য মানুষ ধর্মটাকে ব্যবহার করে, which is very upsetting. তো
যাই হোক, আপনার আমরা যেটা বলছিলাম যে আপনার এই যে এরকম দখল হলে আসলে, তো এখন আমাদের নতুন একটা আইন আসছে, কিন্তু আমাদের একটা নতুন আইন এসছে, ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 সালের, আর এটা রুলসটা 2024 সালের। তো এখন কিন্তু আমাদের লিটিগেন্টরা একটা ফাস্টার রিলিফ পাবে। অর্থাৎ আগে এগুলাকে সাধারণ জনগণদের প্রোটেক্ট করার জন্য, নাকি যারা অর্গানাইজেশন যারা অনেক জমি হয়ে গেছে তাদের জমিগুলো প্রোটেক্ট করার জন্য? না, এটা সাধারণ জনগণের জন্য। এটা আমরা বিশ্বাস করি সাধারণ জনগণের জন্য। এখন দেখেন, ল তো অনেক হচ্ছে, কিন্তু আমাদের জুডিশিয়াল কিছু রিফর্ম দরকার, যেমন নাম্বার অফ কোর্টস বাড়াইতে হবে। আদালতে এত মামলা যে আদালত, ভাই যারা কোর্ট ম্যাজিস্ট্রেসি যারা করে, কিংবা যারা জুডিশিয়ারিতে যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, কিংবা যারা অ্যাসিস্ট্যান্ট যারা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট যারা জাজেস, এরা কিন্তু ভাই খুব হার্ড ওয়ার্কিং পিপল। আমরা কাছে থেকে দেখি, আমরা জানি কোর্ট অ্যাক্টিভ চলতেই আছে, আর শেষ করে পারছে না। ভাই আপনি ছোটবেলায় তো হোমওয়ার্ক করছেন, কয় পেজ লিখতে ভালো লাগতো বলেন তো? আর ওনারা সকাল থেকে বিকাল পর্যন্ত লিখে, আর ওনাদের শুধু লিখলে হয় না, মাথা খাটাইতে হয়। এই যে কষ্টটা ওনারা কাদের জন্য করে? ওনাদের যে বেতন, দ্যাট স্যালারি ডাজ নট জাস্টিফাই দ্য হার্ড ওয়ার্ক দে পুট ইন। কিন্তু দিস পিপল অত্যন্ত মেধাবী, এরা দেশকে সার্ভ করতে চায়। আমাদের জুডিশিয়ারিতে যারা আছে, আই ক্যানট স্পিক ফর দি আদার সিভিল সার্ভেন্টস, কিন্তু আমাদের জুডিশিয়ারিতে যারা জাজেস আছে, মেনি অফ দেম আর ভেরি হার্ড ওয়ার্কিং। অ্যান্ড আপনার ওনারা কিন্তু, আপনি দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত একটা জায়গায় মানুষ কিন্তু যাইতে পারে, কোর্টে যাইতে পারে। আপনি একটা গভর্নমেন্ট অফিসে ঢুকতে না পারেন, আপনি একটা ওই মন্ত্রীর অফিসে আপনি যাইতে পারবেন না, আপনাকে পিয়ন আটকাই দিবে। কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ যে আদালত, অ্যাপেলেট ডিভিশন, চিফ জাস্টিস বসে, আপনি সকালবেলা যান একটু, যে ঢুকে পড়েন, কোনো সমস্যা নাই, ইউ হ্যাভ দিস এক্সেস। তো যেটা বলছিলাম যে আমাদের জাজেসরা, ওই যে আপনি বললেন লটা কাদের জন্য, লটা মানুষের জন্য, কিন্তু মানুষের আরো অনেক জাজেস প্রয়োজন। আমাদের যে পরিমাণ জাজেস আছে ইজ নট এনাফ, ইজ নট ইভেন লাইক ক্লোজ টু বিইং এনাফ। আরো জাজেস লাগবে, তাহলে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন। জাজ যদি তার যদি শিডিউল থাকে, সে যদি আজকে আপনার কথা শুনে, আগামী সপ্তাহে আবার আপনার কথা শুনে, তার পরের সপ্তাহে ডিসিশন দিতে পারে, তাহলে যে উনি কি করতে পারবে? উনি জাস্টিস করতে পারবে। বাট কি হচ্ছে, আমাদের 2 মাস পরে 2 বছর আবার রিড আপ করতে হচ্ছে, আবার বুঝতে হচ্ছে। চেকের মামলাগুলো দেখেন, মহানগরে যে চেকের মামলাগুলো আছে, এই বছরের মামলা আগামী বছর ডেট পড়তেছে। একটা মামলা যদি আপনার ট্রায়াল কমপ্লিট করতে 4-5 বছর লেগে যায়, ও তো আবার 1 বছর পরে যখন বসবে, সেটা আবার যে লোকটা আবার রিড আপ করতে হবে ওটার পিছনে, আবার ওটার পিছনে সময় দিতে হবে এক্সট্রা। হ্যাঁ, অফ কোর্স। এবং এটা তো দিস ইজ নট ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ জুডিশিয়াল টাইম। এখন যাই হোক, এফিশিয়েন্ট না। বাট এখন আমাদের নতুন একজন চিফ জাস্টিস আসছেন, অত্যন্ত বিজ্ঞ লোক। আমাদের কিছু জুডিশিয়াল রিফর্মের প্রমিস আমরা পেয়েছি। হোপফুলি উই উইল সি বেটার ডেজ। বাট ওই যে প্রথমে যে বললাম আপনার পডকাস্টের শুরুতে, যেমন সিস্টেমগত কিছু সমস্যা আছে, এগুলোও না চেঞ্জ করতে হবে। এগুলো চেঞ্জ না করলে আপনার মানে আলটিমেটলি আপনি যতই নতুন আইন করেন, মানুষ আসলে ওই সার্ভিসটা পাবে না, রিলিফ পাবে না। আমাদের জুডিশিয়ারিতে নতুন জাজেস নিয়োগ করতে ব্লকার্স কি এখন? আমাদের ব্লকার্স বলতে মানে এখন হোয়াটস স্টপিং আস? আচ্ছা, এখানে তো দেখেন, এটা দিস ইজ আ ম্যাসিভ থিং। এখানে বাজেট অ্যালোকেশন থাকে সরকারের। ওকে, সো বাজেট ইজ আ বিগ ইস্যু। সরকার যদি বাজেট না দেয়, আপনি জুডিশিয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট করবেন, ওনাদের তো বেতন, ওনাদের কাঠামো, ওনাদের বিল্ডিং, ওনাদের ইনফ্রাস্ট্রাকচার আপনাকে দিতে হবে। সো আমি মানে আপনার জুডিশিয়ারিতে আপনার অনেক বিগার বাজেট অ্যালোকেশন দরকার। এছাড়াও আরো অনেক রকম প্রতিবন্ধকতা আছে। জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টের রিফর্ম নিয়ে অনেক কথা আছে, ওগুলা হয়তো আরেকদিন বলবো। কিন্তু ইন জেনারেল মানি ম্যাটার্স। সো টাকা না থাকলে ওইখানে আপনি রিফর্ম করতে পারবেন না। তো শেষমেশ ওখানে টাকা আপনার আমাদের জুডিশিয়ারিতে যে পরিমাণ আপনার কোর্ট ফি এবং অন্যান্য আপনার যে ধরনের ইয়েগুলো আমরা দেই, আপনার শুধু কোর্ট সিস্টেম থেকে যে পরিমাণ টার্নওভারটা হয়, এটাই যদি আমাদের কোর্ট সিস্টেমে রিইনভেস্ট করা হয়, এটা দিয়ে আমাদের জুডিশিয়ারি কিন্তু আপনার মানে ডেভেলপ করা পসিবল। কিন্তু আপনি দেখেন ঢাকায় এই টাকাগুলো তো আলটিমেটলি সরকারের কোষাগারে যাচ্ছে। ওকে, ডাইরেক্টলি ওখানে সেন্ট্রালে যাচ্ছে। জুডিশিয়ারি তো আপনার মানে জুডিশিয়ারি বাজেটটা আসে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে। বুঝতে পারছি। আলটিমেটলি গভর্নমেন্ট যদি ওই বাজেটটা না দেয়, অ্যালোকেশনটা তাহলে করতে হবে এখন। তাহলে অ্যালোকেশনটারই খালি কোর্টের যে জরাজীর্ণ অবস্থা, আপনার আমাদের জজ সাহেবরা ওনারা তো দেখেন হাইলি এডুকেটেড পারসন, দে হোল্ড গুড অফিসেস, কিন্তু ওনাদের ভালো গাড়ির ফ্যাসিলিটি, ভালো বাসার ফ্যাসিলিটি। আপনাদের জজ মানে কোর্টগুলোতে বাথরুমের অবস্থা তো, শুধু বাথরুম কেন, আপনার যে কোর্টরুমগুলো আছে সেগুলোরই তো অবস্থা খারাপ। আর আপনার আমাদের জাজেসদের কোয়ার্টার নাই ঠিক মতো, আপনার থাকার জায়গা নাই। ঢাকার বাইরে অনেক জায়গায় আপনার মানে ওনাদের ঠিক মতো অ্যাকোমোডেশন নাই। মানে এগুলো তো আপনাকে চেঞ্জ করতে হবে। মানে পজিশনটা অনারেবল বাট লুক্রেটিভ না একটু।
পজিশনটা অনারেবল, আপনার লোকগুলা কম্পিটেন্ট, কিন্তু আপনি ওনাদেরকে মানে প্রপার দিতে পারছেন না, প্রপার অপরচুনিটি দিতে পারছেন না, যেটাতে ওনারা দে ক্যান ম্যাক্সিমাইজ দেয়ার পোটেনশিয়াল। আপনার কোর্ট সংখ্যা কম, ওনাদের ফ্যাসিলিটিস কম, আপনার ইনফরমেশন টেকনোলজি অ্যাক্সেস ওনাদের কম, কোর্টে ট্রান্সক্রাইবার নাই, কোর্টের ভিতরে আপনার হচ্ছে কম্পিউটার নাই, জজ সাহেবকে হাতে অর্ডার লিখতে হচ্ছে। কোন কোন ক্ষেত্রে আমাকে ডিটেইন করা পসিবল? ওয়েল, ডিটেনশন আমি খুব শর্টলি বলি, দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে যে আপনি কোনো অফেন্স করছেন, সেটা যদি বিশ্বাস করে অথরিটিজ, অথবা আপনি একটা অপরাধ করতে যাচ্ছেন, তখন আপনাকে ডিটেইন করতে পারে। ঠিক আছে, যদি রিজনেবল কজ থাকে, যদি রিজনেবল কজ দেখাতে পারে। হ্যাঁ, এবং আমাদের দেশে কিন্তু সিটিজেন্স অ্যারেস্টও আছে। যদি শুধু পুলিশ না, যদি একজন নাগরিক মনে করে যে আরেকজন নাগরিক কোনো ল ব্রেক করেছে কিংবা করতে যাচ্ছে, একজন নাগরিকও সিটিজেন্স অ্যারেস্ট করতে পারে, সেও কিন্তু আরেকজন নাগরিককে অ্যারেস্ট করতে পারে। আর আমাদের একটা এক্সেপশন আছে স্পেশাল পাওয়ারস অ্যাক্টে, ওখানে প্রিভেন্টেটিভ ডিটেনশনের কথা আছে। ওকে, সো কোনো নাশকতা আপনি যদি আটকাইতে চায়, কিংবা স্পেশাল কোনো যদি ওনাদের অ্যাপ্রিহেনশন থাকে যে দে আর গোয়িং টু ডু সামথিং এগেইনস্ট দ্য পাবলিক ইন্টারেস্ট অর এগেইনস্ট দ্য নেশন, ন্যাশনাল ইন্টারেস্ট, তখন কাউকে ওই প্রিভেন্টেটিভ ডিটেনশনে রাখতে পারে ফর আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, প্রিকশনারি মেজার হিসেবে। হ্যাঁ, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, ওইদিকে আর গেলাম না, বাট দ্যাট ইজ দ্য ল। ওকে, কিছু কিছু ড্রাগস আছে কন্ট্রোল সাবস্টেন্স, যেরকম আপনি বললেন, কিছু কিছু ড্রাগস আছে ব্যান্ড। ও ক্যানাবিস বা উইড আই থিঙ্ক ব্যান্ড, অ্যালকোহল আবার রেগুলেটেড কন্ট্রোল সাবস্টেন্সের মধ্যে পড়ে। কেন একটা ব্যান্ড, একটা পার্শিয়ালি লিগাল? এটা তো আপনার ওই সময় যে লেজিসলেচার ছিল 2018 সালে যারা আইন পাস করছে, আবার ধরেন 1990-তে যারা আইনটা পাস করছে, এটা তো পার্লামেন্ট পাস করে। সো আমাদেরকে বিশ্বাস করতে হবে যে পার্লামেন্টের লটা পাস করার সময় দে কনসাল্টেড উইথ মেডিকেল প্রফেশনালস, উইথ সাইকিয়াট্রিস্টস, উইথ এক্সপার্টস। ওয়েল, দে শুড, অ্যান্ড আই বিলিভ টু সাম এক্সটেন্ট দে ডিড। ওকে, টু সাম এক্সটেন্ট দে ডিড। কিছু কিছু আইন দেখলে, যেমন নার্কোটিক্স কন্ট্রোল একটা দেখলে বোঝা যায় যে এখানে কিছু কনসালটেশন হয়েছে, এখানে কিছু আপনার বৈজ্ঞানিক পদক্ষেপ ছিল, দে ফলোড সাম সায়েন্টিফিক প্রসেস। অনেক আইনের ক্ষেত্রে সেটা আমরা দেখি না। তো ওই কনসালটেশনে তারা ডিসাইড করেছে যে এই জিনিসটা আমরা লিগালাইজ করতে পারবো না, কিংবা এই জিনিসটার এটা দেখা গেছে ওভারঅল ইমপ্লিকেশনস দেখছে। ওরা কি করে, ওরা আপনার হচ্ছে ব্যালেন্স অফ মানে প্রোজ অ্যান্ড কনস দেখে, যে একটা জিনিস এটা লিগালাইজ করে। যেমন আপনি দেখেন সিগারেট, এটার মানে কনস তো আছেই, অবভিয়াসলি কনস অপরিসীম। স্টান্টেড গ্রোথ বলেন আপনি, সিগারেটের কারণে আপনার মেমোরি লস, সিগারেটের কারণে ক্যান্সার, ফার্টিলিটি, এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট। কিন্তু লেজিসলেচার চিন্তা করছে যে সিগারেট আর ক্যানাবিস, ফর এক্সাম্পল, সিগারেটের ক্লোজ কম্পিটিটর তো ক্যানাবিস, এই দুটাকে কম্পেয়ার করে দেখছে যে একটার কনস ফার আউটওয়ে দি আদার। আরেকটা বিষয় হচ্ছে সিগারেটটা দেখলো যে সিগারেটটা এটা ক্যানাবিসের থেকে বেশি পপুলার, এবং সিগারেট যদি আপনি আজকে ব্যান করে দেন, এটা ব্ল্যাক মার্কেটে চলে যাবে, ওটার পিছনে একটা বিগ কার্টেল তৈরি হয়ে যাবে, তখন কি হবে, অপরাধ আরও বাড়বে, সিগারেট স্মাগলিং হবে। এর থেকে কি করলো, সিগারেটটাকে রেগুলেট করে ট্যাক্স হাই করে দিল। আর গভর্নমেন্ট কি করছে, সিগারেটের যেটা আপনার নেগেটিভ ইফেক্টস আছে সেটাকে অফসেট করতেছে ওই ট্যাক্সের টাকা তুলে। তো এটা কি ক্যানাবিসের ক্ষেত্রে পসিবল ছিল না? বিকজ আমরা তো দেখি যে বাইরের দেশ অনেকগুলোতে এখন লিগালাইজ করে দিচ্ছে এবং ভালো ইনকাম করছে। দেখেন, ইউএসএ তে আপনার মেডিকেল ক্যানাবিস ওয়াজ লিগ্যাল, এখন রিক্রিয়েশনাল ইউজ লিগ্যাল করছে। বাংলাদেশে করে নাই। কেন করে নাই? এখন এটা সোশিও ইকোনমিক কিছু পার্সপেক্টিভ সরকারকে চিন্তা করতে হয়, যে মেন্টালিটি মানুষের কেমন। আপনি দেখেন পারসেপশন কেমন, আমেরিকার লিটারেসি আর বাংলাদেশের লিটারেসি কিন্তু সেম না, নেদারল্যান্ডসের লিটারেসি আর বাংলাদেশের লিটারেসি সেম না। নেদারল্যান্ডসে একটা মানুষ ক্যানাবিস যেভাবে রেসপন্সিবলি হয়তো কনজিউম করবে, বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছে যে এটা বাংলাদেশে লিগালাইজ করলে এটার অ্যাবিউজটা বেশি হবে। যেমন ইউকেতে আপনি একটা সিগারেট কিনতে গেলে আপনাকে আইডি করা হয়, প্রুফ অফ আইডি দেখতে চায় whether you are 18। ইউএসএ তে আপনি অ্যালকোহল কনজিউম করতে গেলে they make sure you are 21। বাংলাদেশি স্কুলের ছাত্ররা সিগারেট খেতেছে, আপনি সিগারেট কন্ট্রোল করতে পারতেছেন, আপনি ক্যানাবিস কন্ট্রোল করবেন? মাথা খারাপ। সো এই যে কারণগুলা, এগুলার আপনার প্রোজ এন্ড কনস আউটওয়ে করে আমার মনে হয় লেজিসলেচার সবকিছু এভাবেই সিদ্ধান্ত নেওয়া উচিত, এভাবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। মানে খালি রাইট এন্ড রং না চিন্তা করে, মানে ওভারঅল সাইডটা যে অ্যাকচুয়ালি ইম্প্যাক্টটা কি হবে। দেখেন, আপনি তো সরকার, যখন আপনি সরকার, আপনাকে গড মোডে যাইতে হবে। ইউ হ্যাভ টু থিংক আউটসাইড অফ দ্য বক্স। আপনি বক্সের ভিতরে চিন্তা করলে আপনাকে, ইফ দিস ইজ দ্য আইডিয়ালিস্টিকলি চিন্তা করা পসিবল হয় না, গো অ্যাবাভ ইট এন্ড ইউ হ্যাভ টু লুক এট দ্য হোল থিং ইন পার্সপেক্টিভ। এবং তখন আপনাকে ডিসাইড করতে হবে যে কতটুকু লিগাল, গুল লিগাল হবে নাকি বিড়ি লিগাল হবে নাকি সিগারেট লিগাল হবে, কোনটার উপর কতটুকু ট্যাক্স হবে সেটা। যেমন সিগারেটের অ্যাডভার্টাইজিং বন্ধ করে দিয়েছে, তারপরে দেখেন মানুষ খাচ্ছে।
সিগারেটের প্যাকেটের পরে নেগেটিভ অ্যাডভার্টাইজিং দিচ্ছে, তাও মানুষ খাচ্ছে। কিন্তু আপনার কিন্তু হচ্ছে, ডেটারেন্ট হচ্ছে, সিগারেট কনজাম্পশন অনেক কমে গেছে আমি মনে করি। আগের থেকে এখন সিগারেট কনজাম্পশন অনেক কমছে, টোবাকো কনজাম্পশন বাংলাদেশে যথেষ্ট আপনার রিডিউস, অ্যাওয়ারনেস আসতেছে মানুষের মধ্যে, অ্যাওয়ারনেস আসতেছে। এলজিবিটিকিউ কি বাংলাদেশে লিগ্যাল? এলজিবিটিকিউ তো বাংলাদেশে লিগ্যাল না, বাংলাদেশে এলজিবিটিকিউ লিগ্যাল না। বাংলাদেশে আমাদের পেনাল কোডে স্পেসিফিক একটা সেকশন আছে, সেকশন 377, হুইচ প্রোহিবিটস অল কাইন্ডস অফ আনন্যাচারাল রিলেশনশিপ। সো মানে এক্স্যাক্ট আইনের যে ল্যাঙ্গুয়েজটা সেটা ইউজ করলাম না, বাট আমাদের যেটা মেল অ্যান্ড ফিমেল রিলেশনশিপ এটার বাইরের মোটামুটি আর সব কিছুই ইললিগাল। সো ওইটার আপনার আমব্রেলাতে এলজিবিটিকিউ সব কিছুই পড়ে। বুঝতে পারছি। এইটার ক্ষেত্রে আপনি মানে আমাদের ফর এক্সাম্পল অন্য দেশগুলোতেও এইভাবে শুরু হয়েছে, রাইট? ফর এক্সাম্পল যে স্টেপ বাই স্টেপ প্রসেসে যে লিগাল স্টেপসগুলো আস্তে আস্তে হয়েছে, আমাদের বাংলাদেশেও যদি দেখেন আমাদের সোর্ট অফ আমরা একটু দেড় পিছায় আছি, বাট ওই লাইনেই আছি। ডু ইউ থিঙ্ক আমাদেরও এলজিবিটিকিউ লিগাল হয়ে যাবে? আমার মনে হয় না, কারণ আপনি দেখেন একটা দেশের ল ডেভেলপমেন্ট এবং কি ল আসবে এটা ডিপেন্ড করে ওই দেশের সোসাইটির উপর, মানুষের উপর। আপনি দেখেন ইন্ডিয়ার মতো দেশে হিন্দুদের ডিভোর্সের অপশন আছে, কিন্তু বাংলাদেশে নাই। কারণ বাংলাদেশের যারা হিন্দু ধর্মাবলম্বী আছে এদের মেজরিটি, আমরা যতটুকু জানি, তো বিচ্ছেদ বলে ওটাকে, না? ওটা তো রিভার্স নাই হিন্দু আইনে, কোনো হিন্দুইজম বুদ্ধিজম কোনো ডিভোর্স নাই। তালাক কথাটা তো হিন্দু শব্দ না, কিন্তু দুনিয়ার অনেক দেশে হয়তো হিন্দুদের ডিভোর্সের আইন আছে, বাংলাদেশে কেন নাই? কারণ ইট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন দ্য বাংলাদেশ হিন্দু সোসাইটি। এখানে কিন্তু অনেকেই সাফার করছে এটার কারণে, দিস অ্যাবসেন্স অফ দ্য ল। যেমন বুদ্ধিস্ট ডিভোর্সের জন্য, বুদ্ধিস্ট ডিভোর্স রেগুলেশনের জন্য একটা ল ড্রাফট করা হয়েছিল, বাট ইট নেভার স দ্য লাইট অফ দ্য ডে। সো এটাকে কেন বললাম এলজিবিটিকিউ? আমি তো এই সমাজে বাস করি এবং আমাদের এখানে আপনার মানুষের যে মেজরিটি বিলিফ এবং মেজরিটি আপনার মানে কি বলবো, কনজারভেটিভ মেন্টালিটি ইন টার্মস অফ প্রোটেক্টিং দেয়ার কালচার অ্যান্ড হেরিটেজ, এখানে আমার মনে হয় না যে এলজিবিটিকিউ কখনো স্থান পাবে। কারণ এখন পর্যন্ত কিন্তু দ্য সোসাইটি হ্যাজ শোন আ সার্টেন অ্যামাউন্ট অফ অ্যাগ্রেসিভনেস টুয়ার্ডস এলজিবিটিকিউ ইস্যুস। This is a very sensitive issue for Bangladesh. Very sensitive. But আমার এটা ছিল যে আমাদের যে জেনজি, একটা সার্টেন ইয়ার অফ জেনজি উইল বি অলওয়েজ ইনক্লাইন টু, তারা নিজেরা এলজিবিটিকিউ মানে নিজেরা ওইটা হিসেবে আইডেন্টিফাই না করলেও দে মাইট ফাইট ফর এলজিবিটিকিউ রাইটস, যেটা আমরা বাইরের দেশে দেখি, রাইট? যে নিজেরা একমত না হইলেও, নিজেরা আইডেন্টিফাই না করলেও অন্যদের হয়ে। I know ভাইয়া। এখন দেখেন, being a lawyer I try to মানে speak neutrally, like আমার পার্সোনাল বিলিফটাকে একটু সাইডে রেখে অ্যাকচুয়াল ল এবং অ্যাকচুয়াল আপনার ফ্যাক্টসগুলো নিয়ে কথা বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট এলজিবিটিকিউ নিয়ে আপনি যে প্রশ্নটা করছেন, এখন দেখেন জেনজি কিন্তু ওরা আমাদের ফ্যামিলিরই সন্তান, আমাদের পরিবারের সন্তান, ওরা কিন্তু আমাদেরই লোক। সো আপনি এটা বলতে পারবেন না যে এলজিবিটিকিউ ইস্যু বাংলাদেশে জীবনেও ছিল না, গত 100 বছরে ছিল সবসময়। এবং এলজিবিটিকিউ ইস্যু আমাদের ইসলাম ধর্মেও আছে, আপনার অ্যাবাউট হোমোসেক্সুয়ালিটি অ্যান্ড না থাকলে তো আর এটা ফরবিডেন হইতো না, তাই না? ফর থাউজেন্ডস অফ ইয়ার্স দিস হ্যাজ বিন ফরবিডেন। সো এটা কেন বললাম? এটা বললাম যে আপনার এই যে প্যাটার্নটা, এইটা আমাদের সোসাইটির আজকের যে প্যাটার্ন, দিস হ্যাজ বিন কাল্টিভেটেড ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। এটা আমার মনে হয় না যে ইন দ্য ভেরি নিয়ার ফিউচার চেঞ্জ হবে, আনলেস খুবই ওই লেভেলের আপনার মানে হ্যাঁ, একটা চেঞ্জ কখন আসবে? যখন একটা সার্টেন ক্লাস তাদের রাইট নিয়ে ফাইট করবে, বাট দ্যাট ক্লাস নিডস টু বি বিগ এনাফ, রাইট? They need to be big enough to have a real impact. I don't think the LGBTQ community or বাংলাদেশে যারা যেগুলো শোনা যায় এটা যে আসলে ওরকম না। হ্যাঁ, আর ওই যে পার্সোনাল বিলিফটাকে সাইডে রেখে বললাম এতক্ষণ, এখন পার্সোনাল বিলিফ নিয়ে বলি যে ওদের সোসাইটিতে ওরা, ইভেন ওদের সোসাইটিতে আপনি দেখেন ইউএসএতে তো LGBTQ ইজ লিগাল, রাইট? কিন্তু আপনি দেখেন LGBTQ এই যে লোক দেখানো লিগালাইজ করার পরে এটা নিয়ে ভায়োলেন্স আরো বাড়তেছে। একটা জিনিস হচ্ছে ভাইয়া, ওয়ান থিং ইউ ক্যান নেভার ডিনাই, ওদের তো আরো অনেক ভায়োলেন্স বাড়ছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস বাড়তেছে। আর একটা জিনিস কি দেখেন, আমার কথায় অনেকে মনে কষ্ট পাইতে পারে, বাট আমার দেখার বিষয় না যে কে কষ্ট পাচ্ছে। ফ্যাক্টস স্পিক ফর দেমসেলভস। একটা জিনিস ন্যাচারাল, একটা জিনিস আনন্যাচারাল। দ্য অবজেক্ট অফ লাইফ ইজ টু প্রোক্রিয়েট। The object of life is to procreate.
which is not possible in L or G or B or T or Q. আপনি এভাবে আইডেন্টিফাই করলে আমার কথা হলো ইন্ডিভিজুয়ালিস্টিকলি একটা পার্সন আইডেন্টিফাই করলে প্রবলেম নাই, বাট যদি একটা লার্জ পপুলেশন যদি ওইটা ফলো করা শুরু করে তাহলে তো এটা পপুলেশনের জন্য এটা ফিজিবল না কোনোভাবেই। না এখন দেখেন বিষয়টা তো যে মানে, এবং আপনি যেটা বলেন ইউএসএর ওদেরও কিন্তু একটা ডিস্টোপিয়ান দিকে চলে গেছে, যেরকম ওদের এখন স্টেট স্যাংশনড ইররিভার্সিবল অপারেশনস হয়, যেটা একটা 6 বছরের বাচ্চা যে একটা দোকানে যে সিগারেট কিনতে পারবে না বা একটা 18 কোনো নর্মাল অ্যালকোহল কিনতে পারবে না, সে বেসিক্যালি যে বলতে পারবে আমার একটা অপারেশন করাই দাও, এবং ওর সবকিছু মানে অপারেশন করে সব চেঞ্জ করে ফেলবে এবং ওটা ইররিভার্সিবল। ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু, এবং বাপ মা ঠেকাতে পারবে না এটা। ট্রাম্পকে কিন্তু আমি পার্সোনালি পছন্দ করি না, আমি পার্সোনালি আমার ডেমোক্র্যাট সাপোর্টার, কিন্তু ট্রাম্প কিন্তু এইগুলোর বিরুদ্ধে ইলেকশন রেজাল্টস এর পরে কিন্তু না হি মেড আ পাবলিক স্টেটমেন্ট, he made a public address to the nation stating that when he comes into power he is going to illegalize all of this. এই যে জেন্ডার অল্টারিং অপারেশন অফ মাইনরস এটা চেঞ্জ হবে এবং মেল ফিমেল ছাড়া অন্য কোনো জেন্ডার রেকগনাইজ করবে না। এখন তো ওদের কোনো জেন্ডারের শেষ নাই, ফ্লুইড, হাজার হাজার জেন্ডার। এবং এটা ইট ইজ ক্রিয়েটিং অনেক লিগ্যাল ইস্যুস ক্রিয়েট হচ্ছে, অনেক প্রবলেমস ক্রিয়েট হচ্ছে। সবথেকে দেখেন আমরা তো সোসাইটিতে থাকি, সোশ্যাল ইস্যুস ক্রিয়েট হচ্ছে, ওদের বাচ্চারা কনফিউজ, আমরা নেভিগেট করতে জানি না যে এই সিচুয়েশনগুলো আসলে কিভাবে নেভিগেট করতে হবে। আপনার এটা তো ওই যে বললাম একটা জিনিস হচ্ছে আপনি ইউ ক্যান বিলিভ ইন সামথিং, আই ক্যান বিলিভ আই এম আ পটেটো, ইউ ক্যান বিলিভ ইউ আর প্যাক অফ ক্রিসপস, বাট আমি ভাবি বলে সবাইরে আমার বলতেই হবে। ওই জাতীয় পরিচয়পত্র লিখবেন যে আপনার লিঙ্গ, আপনি আলু, এই জিনিসটা এটা তো হয় না ভাই, বড় ওদের তো এটাই হলো দাবি করতেছে আমি লিখতে হবে আলু, আমি ভাবি আলু তা আমি আলু, এটা তো পাগলামি, এখন অনেকেই হয়তো ওই যে বললাম তো, মানে আমার কথা হলো যে আপনি যদি আলু মানতে চান আপনি নিজে, আমি আপনার প্রতি রেসপেক্ট রেখে আপনার সাথে কনভারসেশনে বসে আছি, আমি মেনে নিলাম আপনি আলু, আপনার বিয়ে। আপনি দেখেন না ওই যে ইউএসএ তে কি হলো, এখন ট্রাম্প বলে দিছে এটা আর হবে না। আপনি জন্মাইছেন অ্যাজ আ ম্যান, আপনার মনে হয়েছে যে ইউ আর আ ফিমেল, ইউ আর আ ফিমেল ট্র্যাপড ইন আ ম্যানস বডি, আপনি কি করলেন, আপনি জেন্ডার অল্টারিং একটা অপারেশন করলেন, বাট দ্যাট অপারেশন অনলি ফোকাসেস অন ইউর লাইক জেনিটাল অর্গানস, অন ইউর প্রাইভেট পার্টস, কিন্তু আপনার যে একটা পুরুষের যে শারীরিক গঠন, যে শক্তি, এটা কিন্তু চেঞ্জ হলো, কোনোভাবেই চেঞ্জ হলো। সে যে কি করলো, আপনার তো XY ক্রোমোজোমই আছেন আপনি, সে সুইমিং টিমে জয়েন করলো, হ্যাঁ সে সাইক্লিং টিমে জয়েন করলো, এন্ড যারা এত হার্ড ওয়ার্ক করছে যে মেয়েরা, তাদেরকে যে উনি এখন তো এটাই হতেছে যে ইন্টারন্যাশনাল ওমেন স্পোর্টস ডমিনেট করতেছে ছেলেরা। সো বেসিক্যালি মানে ছেলেরা বলতে যারা হ্যাঁ, সো বেসিক্যালি একটা ফেমাস স্পোর্টসম্যান আছে লিয়া থমাস, নাম শুনছেন হয়তো বা। সো সে যখন ছেলেদের ইয়েতে ছিল তখন সে 200th পজিশনও ছিল না, মেয়েদের স্পোর্টসে সে যখন আসছে সে হলো ওয়ার্ল্ড ফেমাস, সব থেকে টপে চলে গেছে, রেকর্ড ব্রেকার হয়ে গেছে। এই যে জিনিস শুধু তাই না, আপনি একটা জিনিস দেখবেন যে এই যে যারা মেয়ের, এটা কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে মেয়েদেরই ক্ষতি হচ্ছে, রাইট? মেয়েরাই নিজেদের মানে ইটস লাইক মেন আর বিকামিং বেটার এট বিং ওমেন দেন ওমেন দেমসেলভস। সো এরকম হয়ে যাচ্ছে বিষয়টা, যে কথা আটকে যাচ্ছে না, কারণ কি এটা তো ওই যে বললাম আনন্যাচারাল, দিস ইজ নট মেন্ট টু বি। হ্যাঁ আপনি দেখেন আমাদের দেশে আমরা থার্ড জেন্ডারকে রেকগনাইজ করছি, যারা ন্যাচারালি থার্ড জেন্ডার দে নিড প্রোটেকশন, হ্যাঁ 100%। কিন্তু যারা আবার আপনি দেখবেন যে এখানে অপারেশন করে মেডিকেল প্রসিডিউরকে আপনার মিসইউজ করে ওই আপনার এক্সপ্লয়টেশন করার জন্য, ফাইন্যান্সিয়াল এক্সপ্লয়টেশন করার জন্য তারা জেন্ডার চেঞ্জ করতেছে। অনেকে জেন্ডার চেঞ্জ করতেছে না, জোর করে জেন্ডার চেঞ্জ করায় দেওয়া হচ্ছে। আমি তো তাও মেনে নিলাম, অনেকে আছে কিছুই করতেছে না, আমি বলছি আমি মেয়ে বা আমি ছেলে। অনেকে হয়তো ধরাও পড়ে, পুলিশের কাছে ধরা পড়ে, যে সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, কিন্তু ওই আপনার চাঁদা তোলার জন্য হিজড়া সাজে। তো এই যে এটাতে কি হয়, যারা অ্যাকচুয়ালি হিজড়া তাদের ব্যাপারে মানুষের নেগেটিভ পারসেপশন হয়ে যায়, যারা অ্যাকচুয়ালি থার্ড জেন্ডারের আমাদের ভাই বোনরা আছে তাদের প্রতি আপনার মানুষের একটা নেগেটিভ মেন্টালিটি হচ্ছে, তারা ইকুয়াল অপরচুনিটি পাচ্ছে না, তারা চাকরি পাচ্ছে না, কারণ মানুষের ওভারঅল ওই সবাইকে দেখে যার হাতে সে হ্যারাসড হচ্ছে, সবাইকে ভাবতেছে সবাই হ্যারাসার। ট্রু। তো এই জিনিসটা বন্ধ করতে হবে, এবং ফর দিস রিজন আই থিঙ্ক যে আপনার বাংলাদেশে LGBTQ ইট উইল নট বি লিগালাইজড, কারণ অলরেডি আমাদের মানে নট বি লিগালাইজড দ্য ওয়ে ইট হ্যাজ বিন লিগালাইজড ওদের দেশে। হ্যাঁ ওরা তো দেখেন
আপনি ইরাকে ইনভেট করবেন, লিবিয়াতে ইনভেট করবেন, আপনি আফগানিস্তান ইনভেট করবেন, আপনি ওই মিডল ইস্টে যে অশান্তি করবেন, আপনাকে তো দুনিয়াকে দেখাইতে হবে যে আপনি লিবারাল, আপনি ইউ আর অল ইন ফর ফ্রিডম অফ রাইটস অ্যান্ড এভরিথিং, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ রিলিজিয়ান। এইসব করতে যে আপনার এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড দে গট ক্যারিড অ্যাওয়ে, লিগালাইজ করতে ওরা যে মদ গাঁজা সবকিছু লিগাল করে ফেলছে। কবে না আপনার হচ্ছে অ্যামফেটামিন মেথ এগুলাকে লিগালাইজ করে ফেলে, ঠিক আছে? তো ওইগুলা করতে করতে ওরা এই যে এগুলা করে এখন নিজেরাই বিপদে পড়ে গেছে। এখন সোসাইটি ওদের তো এটাই বলতেছে যে ওদের অনেকে ওদের বড় বড় সায়েন্টিস্টরা, বড় বড় স্পিকাররা, মানে ওরা ইয়ে করা শুরু করছে, অ্যালার্ম করা শুরু করছে যে এটা কোনো মানে এটা কিন্তু আমরা ডিস্ট্রাকশনের দিকে যাচ্ছি। আপনি দেখেন না ডেমোক্রেটদেরকে নিয়ে মানুষ, এগুলো তো ম্যাক্সিমামই করছে আপনার ডেমোক্রেটিক পার্টি, ওদেরকে নিয়ে মানুষ এত ফেড আপ। এবার সুইং স্টেট গুলার ভোট গুলা দেখেন কি আজব, রেড স্টেট গুলা ব্লু হয়ে গেছে, সব ব্লু হয়ে গেছে। কারণ এবং ও তো মেজরিটি পাইলো। কারণ ওই যে আপনি প্রথম যেটা বলছেন যে আমাদের পলিটিশিয়ানরা আমাদেরকে একটা ঘরের ভিতর রাখছে, ওদের পলিটিশিয়ানদের ওদেরকে হাইয়েস্ট 4 বছর ঘরে রাখতে পারে, তারপরে যে ওরা ডিসিশন চেঞ্জ, ওদের পানিশ করে, তারপর ওই পার্টিটা তুই আমাকে ভুল বুঝায় ইয়ে করছিস, ভুল ম্যান্ডেটে তুই আমাকে হচ্ছে ক্ষমতা আসার জন্য ইউজ করছিস, তোকে আর ক্ষমতা থাকতে দেব না। দ্যাট ওয়াজ ইট ভা। অনেক কিছু জানলাম অ্যান্ড আই হ্যাড খুব মজা পাইলাম কনভারসেশনটা করে। আমি কিছু সেট অফ কোয়েশ্চেন্স ছিল, আমি ওগুলো তো ফেলাই দিছি, আমি জাস্ট ওয়েন্ট অন উইথ দ্য কনভারসেশন উইথ ইউ। ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং কনভারসেশন অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং টু মাই শো। হ্যাঁ, I hope you will bring me back again because it was very fun. No, inshallah, I will. Then talking to you, I feel like we should do episode on geopolitics if you want, if you're interested in that, and also. আপনি আপনার সাথে কথা বলতে যে দেখলাম যে ইউ হ্যাভ আ ভেরি অ্যানালিটিক্যাল মাইন্ডসেট। আপনি আপনার কাজ তো আছেই, বাট অনেকে কাজের বাইরে দেখতে পারে না, রাইট? আইডিয়ালিস্টিক ভাবে দেখতে পারে না। আই থিঙ্ক আপনি আইডিয়ালিস্টিক হন না হন, ইউ আর ভেরি অ্যাওয়্যার অফ দ্য আইডিয়ালিস্টিক থিংস দ্যাট আর হ্যাপনিং অ্যারাউন্ড ইউ অ্যারাউন্ড আপনার আশেপাশে। Lawyers tend to be like that. Instead of believing in a particular ideology, we think about all the ideologies and how to best utilize ideologies to bring about a result, if that makes any sense. Yeah, it does to me, because we are all about placing the right argument. Yeah. So ওইটা দেখা যায় যে একটা পার্টিকুলার মাইন্ডসেটে থাকলে সম্ভব হয় না। সো আমাদেরকে সব দিকে সবারটা এমপ্যাথি নিয়ে সবারটা বুঝে, সবার বিলিফস, সবার আইডিওলজি, সবার সবকিছু আমাদেরকে কনসিয়াস থাকতে হয়, ধারণ করতে হয়। আমরা we have to take in other people's beliefs, depressions, their thoughts, their আপনার হচ্ছে আইডিওলজিস, তা না হলে তো আমি তাকে রিপ্রেজেন্ট করতে পারবো না। And also my favorite type of people are self-conscious people, and I think you are one of those people. So yeah, I would definitely want to have another conversation with you. Thank you. Allah. Thank you. See you again. That's it guys, that was enough for today. আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক কমপ্লেক্সিটিসগুলো নিয়ে জানতে পারলাম। ইনশাল্লাহ নেক্সট এপিসোডে উই উইল ট্রাই টু ব্রিং সিমিলার পিপল যারা আপনাদেরকে এভাবেই ইনসাইট দিতে পারবে, এইভাবেই ইনফরমেশন দিতে পারবে যেগুলো আপনি জানতেন না। সো তার জন্য লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ ফলো। থ্যাংক ইউ। Still we hustle hard, ain't no time to cry. Punch your neighbor with the rise of